রাত ৯টা ১৫ ঘরে সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়াতে গাড়ি থামতেই একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত। তাড়াহুড়োয় গাড়ির দরজা টেনে ধরতেই গম্ভীর মুখ হৃদ নামল। হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটল বাড়ির ভেতরে। পেছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পরপর সেও গাড়ি থেকে নামল, তবে হৃদের পেছন পেছন বাড়ির ভেতরে গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে। আজ বিগত ১ মাস ১২ দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গেও দুটো কথা বলে না। কাজের সূত্রে দুজনের সর্বক্ষণ একত্রে থাকা হয়। তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ের খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতেও কেন মায়ের বিয়েটা হলো? কেন আসিফও হৃদের পরিবারের মতোই মায়ের ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানত তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরেও সে কেন হেফাজত করল না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে। তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের, কিন্তু আসিফ আজকাল খুব করে চায় তার হৃদ ভাই তাকে এসব প্রশ্নগুলো করুক। আসিফ কি উত্তর দেবে তা জানে না, তারপরেও সে খুব করে চায় অন্তত আসিফের উপর আগের মতো অধিকারবোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষ অধিকারবোধ রাখে। আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকারবোধ ছিল সর্বোচ্চ। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধতা ছিল না, হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানত হৃদের প্রফেশনাল এবং পার্সোনাল বিষয় সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু প্রফেশনাল কাজের মধ্যে রাখে, পার্সোনাল কোনো বিষয়ে ভেড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পোড়ায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেজন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য প্রশ্ন করুক, দিন রাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরও হৃদ ভাই প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের ওপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরও একবার তাকালো, ভেতরকার কষ্ট চাপিয়ে নিজের জন্য বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে হাঁটল। বাড়ির ভেতর প্রবেশ করতেই হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকার ড্রয়িং রুমটা দেখে। আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতেই তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতে রাত ৯টা অবধি এখনো ঘরে আলো জ্বলেনি। এই বিষয়টিতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন না বাসায় বিদ্যুৎ নেই, বাহিরে আলো জ্বলছে, মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে। সুইচ বোর্ডের অনুসন্ধান করতেই হঠাৎ হৃদের পা থেমে গেল অদ্ভুত কিছু গোঙানির শব্দে। মুহূর্তেই সুইচ বোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎসের খোঁজে। ক্রমশই হৃদের বিরক্তির পাল্লাটা শীতল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটাই সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাইরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটা নেই বিগত ১ মাস হলো। মায়াকে ঢাকা নিয়ে আসার ১২ দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছে। তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারদের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ের কক্ষ হতে অদ্ভুত গোঙানির শব্দটা পেতেই হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়ের প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরে আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেই দিকে। দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছা আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তেই। অন্ধকার রুমের আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূত হলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে চাপানো দরজাটা ভেতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে। হৃদ অবাক চোখে তাকালো সেই দিকে। দেখলো খুব জোরাজোরি করেই লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষের মেয়েটি হৃদ। এই কক্ষে এই বেডে তার রীতি শুয়ে থাকে সবসময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ হৃদের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করলো তার হৃদের কাছে পৌঁছাতে। হৃদের ভেতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরেই হাসল। সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারল না, আর আজ অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারল না।
হৃদ নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেই দিকে। ঠান্ডা পরিবেশেও হৃদের কপালে ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। দরজার ওপরে হাতটা কাঁপছে তীর তীর করে। হৃদের গলার গলগণ্ডটাকেও বারবার ওপর নিচ হতে দেখা গেল। মানুষ হৃদ খানের বাড়ি অবধি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতেও ভয় পায়। না জানি প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা সেই ভয়ে। অথচ আজ তার বাড়িতে, তার ঘরে এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেভ রইল না। লালসার শিকার হলো অন্য কারো হাতে। মা এত মানসিক রুগী, সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এজন্য হয়তো তার অসুস্থ বউয়ের সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদ খানের বউকে অপবিত্র করল? কে ছুল তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেলল? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গল গল করে। বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে মুছতে দেয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপরেও সেই একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতেই হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠ ঠেকে গেল দেয়ালে। অসাবধানতায় হৃদের হাত লেগে ফ্লাওয়ার প্যাশনটা পড়ল ফ্লোরে। মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির প্যাশনটা। উচ্চ শব্দে ধরফড়িয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে। প্যান্টের চেন টানতে টানতে বাইরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে বসল বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে। ক্রমশই চোখ ঘুরালো লোকটার খোলা প্যান্টের চেনের দিকে। থমথমে বয়স্ক হাশেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাইরের দিকে দৌড়াতে দৌড়াতে প্যান্টের চেন আটকালো। ঘরের ভেতর থেকে কারো ফুপানো কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেয়াল ধরে বসে পড়ল ফ্লোরে। রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছে হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে আছে হৃদ। ডান হাত ঝুলছে ফ্লোরের ওপর। সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনেই লাশ হয়ে উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাসিম লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদের ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছিটাই। দুই পায়ের নিচ অবধি ভেসে গেল সেই রক্ত। নিথর হৃদের পাটা হাসিমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে সে। সামনেই আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহস পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারল তাও বুঝতে পারছে না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করবে না তা জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পেছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে, এটাও আসিফের ধারণা। কিন্তু হাসিম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয়ে জিজ্ঞেস করতে পারছে না আসিফ। পিনপিন নীরবতা বিচ্ছিন্ন করেই হঠাৎই গেট ধরে প্রবেশ করল সুফিয়া খানের সাদা গাড়িটি। গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখল সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুজনের হাতেই শপিং ব্যাগ চাপা। তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এই দিকটায় আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই, আপনার আম্মু এদিকেই আসছে। হাসিমের লাশটা কি করব? সরিয়ে ফেলব? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না, আর না চোখ মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ের হাত চেপে এই দিকটায় হেঁটে আসছেন। সুফিয়া খান যেমন তেমন, মায়ের তো মানসিক অবস্থা ভালো না। মা এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক। একটা স্বাভাবিক সুস্থ মানুষই খুন খারাপি রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়। সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরও উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাও স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, ভাই, আপনার মায়ের সাথে ভাবিও আছে। লাশটা দেখলে উনি ভয় পাবেন। লাশটাকে আমি সরিয়ে ফেলব? আসিফের কথাটা হৃদের কান অবধি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখেয়ালি নিস্তব্ধ নিশ্চুপ হৃদ তখনও একইভাবে শুয়ে। অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে। ভয়ার্ত মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙুল তাক করল হৃদের পায়ের নিচে থাকা হাসিমের লাশটির দিকে। কম্পিত স্বরে বলল, রক্ত?
মায়ের ভয়ার্ত গলার স্বর অল্প শুনল হৃদ, অথচ তড়াক করে খুলে গেল হৃদের দুই চোখ। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্ত মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচে লাশটার দিকে। হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামতে দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ের আদলের নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখ দেখে তার ভেতরকার গভীরতা প্রকাশ করা দায়। অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচের লাশটা দেখিয়ে ভয়ার্ত অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু রক্ত, আম্মু দেখো রক্ত। মায়ের আঙুল ত্যাগ করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো, দেখলো ড্রাইভার হাসিমের লাশটাকে। তারপর চোখ ঘুরালো হৃদের অনুভূতি শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে। হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তেই উঠে দাঁড়ালো হৃদ। রক্তাক্ত ছুরিটি হাতে নিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো মায়ের দিকে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল, আম্মু রক্ত, আম্মু দেখো আম্মু। মায়া কথাগুলো বলতে বলতে হৃদ ততক্ষণে রক্তের ওপর দিয়ে দৌড়ে এসে মায়াকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরল আক্রোশে। হাইটের হৃদ লম্বা হয়, মায়ের পা উঠে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের শরীরের তাজা রক্তে লেপ্টে। হৃদের বক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষণি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতের ছুরিটাও পড়ল মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে মায়ের দুই গালে মুখ ডুবাতেই সুফিয়া খান মায়ের হাতটা ছেড়ে দিয়ে হাঁটলো বাড়ির ভেতর। মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলেই তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাসিমের লাশটার দিকে। সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আজকে ওনার পেছন পেছন হাঁটলো বাড়ির ভেতর। মূলত কারো জানা নেই হৃদ কেন মারলো বাড়ির ড্রাইভারকে। তবে হাসিমকে মারার পেছনে যে মায়ের কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করে কেনই বা হৃদ ভাই মায়া ভাবির জন্য উতলা হবে। নিশ্চয়ই মায়া ভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ। সেই জন্য বিগত দিনের কথাগুলো ভুলে নিজের বউকে কাছে টানছে সে। এর থেকে ভালো আর কি হতে পারে? দুজন মিলে গেলেই হয়, সবার করা অপরাধ বোধ কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয়ই মায়া ভাবি দ্রুত ঠিক হতে পারবে। হৃদ ভাই সাথে থাকলে সবই সম্ভব। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে দীর্ঘদিনের টানাপোড়া চাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বুলালো মায়ের গালে। বেহুশ মায়া হৃদের বক্ষে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুই হাতে মায়ের মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতেই কপাল ঠেকালো মায়ের কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি, তোকে হারিয়ে বেঁচে থাকার মতো সাহসী আমি নই। হৃদের শরীরের স্যাঁতসেঁতে রক্ত মায়ের শরীরেও লেপটে গেল তাতে। হৃদের হাতের রক্তে মায়ের গাল গলা লেপটে যেতেই হৃদ কপাল উঠিয়ে তাকালো মায়ের আদলে মুখটার দিকে। এই মুখটা তার খুব শখের। এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না। অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল। তারপরেও সে এই নারীকে তার অবহেলার জন্য অন্য কাউকে ছুঁতে দেবে না। এই নারী তার না হোক, তারপরেও হৃদের কাছে হেফাজতে থাকুক এই নারী। এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না। এই বিষয়টা সে অনেক আগেই উপলব্ধি করেছিল। তারপরেও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারীর থেকে দূরে থাকার, কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে। হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল, সেই কক্ষে। তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলায় কেউ মায়ের অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে। গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে। ড্রয়িং রুমে একপাশে রহিমা মাথা নুয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে হাসিমের হাতে ধর্ষিতা শিকার হয়ে। আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতেও যে কেউ এইসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতোই না আসিফ। সুফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে। হৃদ বেহুশরত মায়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতেই গম্ভীর সুফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেই দিকে। দেখল হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে।
হৃদের তখনকার হাসিমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজের নোংরা কীট হয়, আর এইসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমশই সমাজটা দূষিত হতে থাকবে। তাই এইসব কীটের বেঁচে থাকার থেকে মরে যাওয়া উত্তম। সুফিয়া খান চোয়াল শক্ত করে আসিফকে ডেকে বলল, আসিফ, লাশটা পুলিশ মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নেবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম। রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আছে আয়ন আর জুই। জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে। বিগত 1.5 মাস অনেক চেষ্টার পর আজ জুই রাজি হলো অয়নের সঙ্গে দেখা করবে বলে। জুই এসেছে সবে 20 মিনিট হলো, অথচ অল্পতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে। আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে। একটা ভুল বোঝাবুঝি থেকে এইসব কিছু হয়েছে বলে দাবি করল। তারপরও অবশ্য জুই মানতে নারাজ আয়নের কথা। আয়নের বাক্যের মাঝে জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল, আপনার কথা শেষ হয়েছে? আমার আর শুনতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল, জুই, আপনি এবার বাড়াবাড়ি করছেন। একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। জুই তেড়া উত্তরে বলল, আমার মুড নেই আপনার কথা শোনার। সময় থাকলে অন্য একদিন শুনবো, আজ আসি, বাই। কথা বলে জুই দাঁড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। জুইকে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরল আয়ন। জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল, আমার কথা শেষ না হওয়া অবধি আপনি কোথাও যেতে পারবেন না জুই, জায়গায় বসুন। আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই। নিজের হাত মুচড়ামুচড়ি করে ছাড়াতে চেয়ে বলল, অসভ্যতামির একটা লিমিট থাকে, আপনি সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুঁয়েছেন কিভাবে? হাতটা ছাড়ুন বলছি, অসভ্য লোক। জুইয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতো আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছি জুই। আমার শুধু আপনার হাত না, আরও অনেক কিছু ছোঁয়া বা দেখার অধিকার আছে। আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করার রাইটও আছে। তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন, নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে। জুই জেদ্দি গলায় বলল, আপনার যা করার আপনি তাই করেন, আমার কিচ্ছু যায় আসে না। আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে? আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্নছাড়া জীবন পার করছে। মায়া পাগল হয়ে বাড়ি ছাড়ল, আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়ল, মুক্তা আপু স্বামীর সংসার ছাড়ল, কাকা অসুস্থ হাসপাতালে আছে। আপনাদের দয়ায় আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। এত কিছুর পরেও যদি আরও কিছু করা বাকি থাকে তাহলে সেটাও করেন, যান প্লিজ। আমরা সয়ে নেব, আমাদের চামড়ায় সয়ে গেছে এই সব কিছু। জুইয়ের কথায় আয়ন জুইয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বলল, এইসবের পেছনে আমাকে কেন দোষী করছেন জুই? আমি সত্যিই বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারে এত কিছু ঘটে যাবে। আপনাদের আর কিছু বুঝতে হবে না, যা হওয়ার আমাদের সাথেই হয়েছে। আপনারা ভালো থাকুন প্লিজ, এবার আমাকে যেতে দিন, ভালো লাগছে না আমার, হাতটা ছাড়ুন। আয়ন জুইয়ের হাতটা না ছেড়ে বরং আরও জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল, আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই, আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না। আপনার। আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল, আপনার কি ভালোবাসা বুঝবো আমি? মুখে মুখে চিল্লালেই বুঝি ভালোবাসা হয়? ভালোবাসার মানে বুঝি না আমি। আপনি বোঝেন ভালোবাসা কি? আজ যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন তাহলে হৃদ ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকতে পারতো না আপনার মতো। আপনার বউ ছাড়া চলে, কিন্তু হৃদ ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে। আপনারও তো বিয়ে করা বউ ছিলাম আমি, কই আমার প্রতি কি দায়িত্ব পালন করেছেন আপনি? খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময়, জানতে চেয়েছিলেন কেমন আছি আমি। দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি? আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না? বিয়ে করলেই সকল দায়িত্ব শেষ মনে করেছেন, বিয়ে করে আমাকে পেয়ে গেছেন তাই তো? তাহলে শুনে রাখুন, আমিও বলছি, আপনার মতো মানুষের সংসার আমি জুই কখনোই করবো না বেঁচে থাকতে। আয়ন জুইয়ের হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল, জুই প্লিজ এমনটা বলবেন না, আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিকঠাক করার, প্লিজ। জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি, আমার থেকে দূরে থাকুন। কথাটা বলেই জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাইরের দিকে। আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুইয়ের চলে যাওয়ার দিকে।
এইসব টানাপোড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে। তবে আয়ন মনে মনে ঠিক করলো এবার জুয়ের বাবার সঙ্গে দেখা করবে, দুজনের বিষয়টা জানাতে। বুকের মধ্যে উষ্ণ তাপে ঘুম ভেঙে যায় সুফিয়া খানের। খুব নরম কিছু সিটিয়ে আছে ওনার বুকে। সুফিয়া খান বন্ধ চোখের পাতা টেনে খুলতে খুলতে হাত রাখলো বুকে সিটিয়ে থাকা বস্তুটির উপর। হাত লাগলো কারো উষ্ণ উত্তপ্ত শরীর। অন্ধকার কক্ষে সুফিয়া খান ঘাড় উঁচিয়ে তাকালো নিজের বক্ষে থাকা শরীরটার দিকে। বিড়াল ছানার ন্যায় সুফিয়া খানের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে মায়া। সুফিয়া খান মায়ের কপালে হাত রাখতেই বুঝতে পারল মায়ের শরীর পড়ছে জ্বরে। তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে অন্ধকার রুমের আলো জ্বালালো, ল্যাম্পপোস্টে সুইচ বোর্ড চেপে। উজ্জ্বল কক্ষে তিনি পুনরায় মায়ের গায়ে হাত বুলালো। রাতে ঘুমানোর সময় মায়ের শরীরের তাপমাত্রা ঠিক ছিল, কিন্তু মধ্যরাত হতে হতে মায়ের গা কাঁপিয়ে জ্বর ওঠার কারণটা তিনি বুঝল না। বিগত 1.5 মাসে ওনার বেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে মায়াকে স্বাভাবিকে আনতে। যদিও মায়া পুরোপুরি সুস্থ নয়, তারপরও সুফিয়া খানের সঙ্গ মায়া বেশ পছন্দ করে। ওনার কথা শোনে, ওনার কথা মতো কাজও করে মায়া। বিগত 1 মাসে মায়ের প্যানিক অ্যাটাক হয়নি আর। জ্বরটাও তিনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। মায়ের খাওয়া দাওয়া, ঘুম, মেডিসিন, পরিচর্যা সবকিছু তিনিই দেখাশোনা করেন। ওনার নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে মায়ের অস্বাভাবিক মাত্রার জ্বর পুনরায় মায়াকে মানসিক চাপে ফেলতে পারে বলে চিন্তিত হলেন সুফিয়া খান। কপালে চিন্তার ভাঁজ ফেলে উঠে বসতে বসতে মায়ের বাহু টেনে বালিশে শোয়ালো। রিমোট চেপে এসির পাওয়ার বন্ধ করতে করতে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেটটা জড়ালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মায়ের মেডিসিন হতে জ্বরমাপার থার্মোমিটার নিতে। ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে মায়ের মুখে পড়তে তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালো। সময় নিয়ে অপেক্ষা করলো। পুনরায় মায়ের মুখ থেকে থার্মোমিটার বের করতেই দেখল মায়ের গায়ে জ্বর 104 ডিগ্রিতে। তিনি থার্মোমিটারটি হাতে নিয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়ের জ্বরের কারণ খুঁজতে গিয়ে মনে পড়ল সন্ধ্যা রাতের কথা। হাসেম ড্রাইভারের লাশের সঙ্গে হৃদকে রক্তাক্ত অবস্থায় দেখে অতিরিক্ত ভয়ে জ্বর এসেছে মায়ার। মানসিক রোগীদের জন্য এসব খুন খারাপি রক্ত দেখা ঠিক নয়, তারা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে। সেখানে মায়ের রক্তাক্ত অবস্থায় গোটা লাশ দেখেছে হৃদকে ছুরি হাতে। মায়ের গায়ে জ্বর আসাটা স্বাভাবিক, কিন্তু সুফিয়া খান ভয় পাচ্ছে এই জ্বরের ঘরে মায়ের না আবার প্যানিক অ্যাটাক করে বসে। তাহলে ওনার বিগত 1.5 মাসে মায়াকে খানিকটা সুস্থ করার চেষ্টাটা বৃথা যাবে। চিন্তিত সুফিয়া খান নিজের ফোন খুঁজল এই রাতে মায়াকে হাসপাতালে নিয়ে যাবে বলে। বেডসাইডের টেবিল থেকে নিজের ফোন উঠাতে উঠাতে খট করে শব্দ করল দরজায়। এই রাতে ওনার রুমে কে হতে পারে সেটা দেখতে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখল হৃদকে গম্ভীর মুখে ওনার রুমে প্রবেশ করতে। হৃদকে অসময়ে ওনার রুমে দেখে কপাল কুঁচকে তিনি সোজা হয়ে দাঁড়ালো ফোন হাতে নিয়ে। হৃদের পেছন পেছন ডক্টর সাজিদাকেও দেখল কক্ষে প্রবেশ করতে। সুফিয়া খান বুঝল হৃদের কাছে মায়ের অসুস্থতার খবর ওনার আগেই পৌঁছেছে। মায়া তো আর যাবে না নিজের অসুস্থতার খবর হৃদকে জানাতে। তার মানে ওনার ছেলে হৃদ নিজে এসে দেখে গেছে মায়াকে। চিন্তিত সুফিয়া খানের কপালের ভাঁজ শিথিল হলো। হাতের ফোনটা জায়গায় রাখতে রাখতে হৃদের পরবর্তী পদক্ষেপ দেখতে হৃদ মায়ের মাথার কাছটায় দাঁড়ালো বিছানার অপর পাশে। ডক্টর সাজিদা বেগম সুফিয়া খানের দিকে এগিয়ে এসে বসলো মায়ের পেট বরাবর। মায়ের কপালে হাত রেখে বলল, গায়ে তো অনেক জ্বর পেশেন্টের, এত জ্বর হলো কিভাবে? ডক্টর সাজিদা বেগমের কথায় সুফিয়া খান কিছু বলবে তার আগেই হৃদ গম্ভীর গলায় বলল, 104 ডিগ্রি আছে। হৃদের কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। ওনার সন্দেহই ঠিক হলো। হৃদের কাছে মায়ের জ্বরের ধারণা আছে, তার মানে ওনার ঘুমন্ত অবস্থায় হৃদ এসেছিল এই কক্ষে। হয়তো তখনই মায়ের জ্বর মেপে ডক্টর সাজিদাকে এই রাতে ডেকে পাঠিয়েছেন। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদের মতিগতি বোঝার চেষ্টা করল। হৃদ নিজের মায়ের দৃষ্টি উপেক্ষা করে তাকালো মায়ের জ্বরের ফ্যাকাশে মুখটার দিকে। ডক্টর সাজিদা বেগম সবে জ্বর মাপার থার্মোমিটার ব্যাগ থেকে বের করতে চেয়েছিল, কিন্তু হৃদকে জ্বরের মাত্রা বলতে দেখে তিনি হাত গুটিয়ে মায়ের পালস রেট চেক করতে করতে বলল, পেশেন্ট তো এতদিন ভালোই ছিল, রেগুলার চেক আপ করতে আসতো। আজ দুপুরেও তো দেখলাম মিসেস খানের সঙ্গে সুস্থ সবল ঘোরাফেরা করছে। তাহলে রাত হতে হতে হঠাৎ এত জ্বর ওঠার কারণ কি? ডক্টর সাজিদার কথায় সুফিয়া খান চুপ রইল। তিনি জানেন ওনাকে কষ্ট করে কিছুই বলতে হবে না, যার বউ সেই বলবে এতটা জ্বর কেন হলো তার বউয়ের। সুফিয়া খানের ভাবনা সত্যি ঘটিয়ে হৃদ সত্যি সত্যি ডক্টর সাজিদাকে জানালো অতিরিক্ত ভয় থেকে জ্বর উঠেছে। রাতে কোনো কারণে ভয় পেয়েছিল, তারপর থেকেই এই জ্বর। হৃদের কথাই ডক্টর সাজিদা বলল, আপনারা জানেন পেশেন্ট ভয় পায় এমন কিছু থেকে পেশেন্টকে দূরে রাখতে হবে, তারপরেও পেশেন্ট কেন এমন? ডক্টর সাজিদা বেগমের কথা শেষ হওয়ার আগেই হৃদ শক্ত মেজাজে বলল, জ্ঞান না দিয়ে রুগী দেখুন, মেজাজ খারাপ হচ্ছে, প্রশ্ন করবেন না, ট্রিটমেন্ট করুন।
হৃদের কথায় ডক্টর সাজদা বেগম থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। ডক্টর হয়ে তিনি পেশেন্টের ব্যাপারে প্রশ্ন করবেন না, পেশেন্টের অবস্থা না জেনে কিভাবে ট্রিটমেন্ট দেবেন? এজন্যই তিনি এই বাড়িতে আসতে ভয় পান। মা ছেলে দুটোই তেড়া, একটা কথা বেশি, দুটো প্রশ্ন করলেই কেমন যেন চোখ মুখ গম্ভীর হয়ে যায় এদের। এদের সঙ্গে ভালো মানুষ থাকলে পাগল হয়ে যাবে, পাগল তো ডাবল পাগল হয়ে যাবে। ওনার ধারণা এই জন্যই হয়তো মায়া নামের মেয়েটি সুস্থ হচ্ছে না, এই মা ছেলের বেড়ায় পড়ে। ডক্টর সাজিদা বাকিটা সময় চুপচাপ মায়াকে দেখে প্রয়োজনীয় ঔষধ লিখল। হাতের কাগজটা সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতেই তিনি আসিফকে ডাকল। আসিফ দরজার বাইরে দাঁড়িয়েছিল। সুফিয়া খানের ডাকাতে সে দ্রুত কক্ষে আসলো। সুফিয়া খান হাত বাড়িয়ে আসিফকে মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা দিল। ডক্টর সাজিদাকে ক্লিনিকে নামিয়ে দেওয়ার আদেশও করল। আসিফ সম্মতি দিয়ে ডক্টর সাজিদাকে নিয়ে বেরিয়ে যেতেই সুফিয়া খান চোখ ঘোরালো হৃদের দিকে। হৃদ তখনও মায়ের দিকে তাকিয়ে। নীরবতা ভেঙে সুফিয়া খান বলল, তুমি কি করে জানলে মায়া অসুস্থ? তুমি এসেছিলে এই রুমে? হৃদ তেড়ামি করে উত্তর করল না, আর না কিছু বলল। হৃদের নীরবতাকে সুফিয়া খান সম্মতি ধরে নিয়েই বলল, তুমি খাবে কিছু? খাবার দেব? রাতেও কিছু খাওনি। বরাবরই সুফিয়া খানের প্রশ্নে হৃদ নিরুত্তর রইল, আর না জায়গা ছেড়ে নড়ল। সুফিয়া খান হৃদের মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। হৃদ রাতে কিছু খায়নি জেদ করে। উনি এত করে ডাকলো, তারপরেও রুম থেকে বেরোলো না। হৃদের এখনও মেডিসিন চলে। না খেয়ে এত পাওয়ারফুল ওষুধ খাওয়াটা হৃদের শরীরের জন্য খুব রিস্ক। তাছাড়া হৃদের সুগারের সমস্যা আছে, না খেয়ে থাকলে সুগার ফল হয়। সুফিয়া খান ধৈর্য নিয়ে পুনরায় প্রশ্ন করে হৃদকে বলল, মেডিসিন নিয়েছিলে তুমি? হৃদ উত্তর না করায় সুফিয়া খান গোপন দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি রুমে যাও হৃদ, আমি আছি মায়ের পাশে। সুফিয়া খানের কথা উপেক্ষা করে হৃদ সেখানে দাঁড়িয়ে রইল জেদ ধরে। ততক্ষণে বাসার একজন কেয়ারটেকার বাটি হাতে জল নিয়ে রুমে প্রবেশ করতেই সুফিয়া খান সেই দিকে তাকালো। মায়াকে জলপট্টি দেওয়ার কাপড় ভিজিয়ে রেখেছে পানিতে। কেয়ারটেকার মহিলাটি মায়ের পাশের বেডসাইড টেবিলে বাটিটি রাখতেই সেখান থেকে ভেজা কাপড়টি হাতে নিল মায়ের কপালে জলপট্টি দিতে। সুফিয়া খান বাধা দিয়ে মহিলাটিকে বলল, আপনি যান খালা, আমি পারবো বাকিটা। হৃদের দিকে তাকিয়ে মহিলাটি আমতা আমতা করলো চলে যেতে। রাতের বিষয়টি নিয়ে মহিলা বেশ ভয় পাচ্ছে হৃদকে। যদিও ওনার সহকর্মী রহিমাকে হাসিমের হাতে ধর্ষিত হতে হয়েছে, তারপরও হৃদের হাতে হাসিমের নৃশংস হত্যাটা ছিল ভয়ঙ্কর। তাজা লাশের রক্তস্রোত মনে করলে এখনো ওনার শরীর কাঁটা দিয়ে ওঠে ভয়ে। এই রক্ত দেখেই তো পাগল মাইয়াটা অসুস্থ হইল। সারা রাত তিনি ঘুমাতে পারেননি রহিমার জন্য। হৃদ খানের আদেশ পেয়ে সে এখানে এসেছিল। আর যদি হৃদ খানের কাজ না করে আবার চলে যায়, তাহলে নিশ্চয়ই স্যার রাগ করবে। কাজের মহিলাটি আমতা আমতা করে বলল, আমি আপনার লগে থাকি ম্যাডাম, কোনো মহিলাটিকে বলতে না দিয়ে সুফিয়া খান গম্ভীর স্বরে বলল, নো নিড, আপনি যান। কাজের মহিলাটি আর দ্বিমনা করল না। ভয়ে ভয়ে সম্মতি দিয়ে বেরিয়ে আসতে চাইলে পেছন ডাকল সুফিয়া খান। কাজের মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, খালা, ফ্রিজে খাবার আছে, আপনি সেটা গরম করে এই ঘরে দিয়ে যান। আচ্ছা ম্যাডাম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কাজের মহিলাটি দ্রুত বেরিয়ে যেতে সুফিয়া খান মায়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। খানিক সময় নিয়ে হৃদের খাবারও চলে আসলো সুফিয়া খানের ঘরে। জেদ্দি হৃদ চুপচাপ খেয়েও নিল মায়ের ঘরের সোফায় বসে। খাওয়া দাওয়া শেষে কক্ষ হতে বেরিয়ে গিয়ে পুনরায় ফিরেও আসলো কিছু সময় পর। সুফিয়া খান বুঝতে পারল হৃদ নিজের মেডিসিন নিতে কক্ষে গিয়েছিল। ততক্ষণে আসিফও মায়ের ওষুধ নিয়ে আসলে সুফিয়া খান মায়াকে সেই সব খাওয়ালো সময় নিয়ে। এই পুরোটা সময় হৃদ এক জায়গায় দাঁড়িয়ে। শেষ রাতের দিকে মায়ের জ্বর কমে আসতেই হৃদ সুফিয়া খানের কক্ষ ছাড়ল। সকাল 8টা। এলোমেলো মায়া গায়ে চাদর টেনে ডাইনিং টেবিলের চেয়ারে পা তুলে বসে। সারা রাতভর জ্বরের তোপে শরীর বেশ দুর্বল মায়ার। সুফিয়া খান রাতভর জেগে মায়ের খেয়াল রেখেছেন। শেষ রাতের দিকে মায়ের গায়ের জ্বর কমে আসলে তিনি মায়ের ঘামন্ত শরীরটা মুছে দেন অসুস্থতা কাটাতে। দুর্বল মায়া টেবিলে মাথা ফেলে। সুফিয়া খান বাটিতে করে মায়ের জন্য নুডলস রাখতেই মায়া মাথা তুলে বসল। জ্বরের শুকনো মুখে বাটির দিকে তাকিয়ে বলল, আমি খাবো না আম্মু। সুফিয়া খান মায়ের কপালে হাত রেখে শরীরের জ্বর মাপল। জ্বর নেই, তবে শরীরের দুর্বলতার রেশ কাটাতে কিছুটা সময় লাগবে মায়ার। খাবার খাইয়ে মায়াকে মেডিসিন দিতে হবে বলে সুফিয়া খান নরম সুরে বলল, তুমি আম্মুর কথা শুনবে না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, শুনবো। গুড গার্ল, এবার খাবারটা ফিনিশ করো, তারপর আমরা ঘুরতে যাব, কেমন? মায়া মাথা কাত করে পুনরায় সম্মতি দিল। সুফিয়া খান মায়ের সম্মুখে নুডলসের বাটি এগিয়ে দিয়ে তিনি মায়ের এলোমেলো চুল গুছিয়ে হাত খোপা করতে লাগলে
মায়া চামচ নাড়িয়ে বাটিতে অল্প নুডলস মুখে দিয়ে চিবোতে চিবোতে নাক মুখ কুচকে বলল, আম্মু এগুলো কেমন যেন তেতো তেতো, খেতে পারি না, ফেলে দিই। মায়ের কথায় সুফিয়া খান বুঝলেন জ্বরের তোপে মায়ের মুখ তেতো হয়ে আছে, তাই খাবারের স্বাদ পাচ্ছে না। তিনি মায়াকে কিছু বললেন না, আর না ধমকালেন, বরং তিনি মায়ের ব্যাপারে খুব নমনীয় আর ধৈর্যশীল হলেন। উনার বেশ শখ ছিল একটা মেয়ের। হৃদের পর রাদীপকে জন্মই দিয়েছিল একটা মেয়ের আশায়, কিন্তু উনার মেয়ে না হয়ে ছেলে হওয়াতে উনি আর তৃতীয় সন্তান নেননি। তবে এই শেষ বয়সে এসে মায়ের মতো করে একটা মেয়ে পেয়ে যাবেন সেটা তিনিও ভাবতে পারেননি। যদিও মায়ের মানসিক ভারসাম্য ঠিক নেই, অতিরিক্ত মানুষ দেখলে ভয় পায়, তবে সে সুফিয়া খানের কথা খুব মেনে চলে। বলতে গেলে মায়া সুফিয়া খানকে ছাড়া কিছুই বোঝে না। সর্বক্ষণ ওনার পেছন পেছন ঘুরতে দেখা যায় মায়াকে। ওনার মনে হয় উনি সেই প্রথমবারের মতন আবারও মেয়ের মা হয়েছে মায়াকে পেয়ে। যদিও মেয়েরা বাবার ন্যাওটা থাকে, কিন্তু মায়া যেন পুরোপুরি সুফিয়া খানের ন্যাওটা মেয়ে হয়ে আছে। শক্তপোক্ত সুফিয়া খান কেমন কেমন করে জানি মায়ের উপর বেশ দুর্বল হয়ে গেছেন। চোখে হারানোর মতো মায়াকে সার্বক্ষণিক চোখে চোখে রাখেন তিনি। ওনার ছেলে হৃদ মায়াকে মেনে না নিলেও তিনি মায়াকে সারা জীবন নিজের কাছে রাখবেন বলে মনস্থির করে ফেলেছেন। এই মেয়ে ওনার কাছেই যত্নে থাকবে, ওনার মেয়ে হয়ে। সুফিয়া খান মায়ের গালে আসা চুলগুলো কানে গুজে দিয়ে আদুরে হাত বুলালো মায়ের মাথায়। আদুরে স্বরে বলল, পছন্দের খাবার ফেলতে নেই আম্মু, আল্লাহ নারাজ হয়, আস্তে আস্তে খাও, তাহলে দেখবে সব শেষ হয়ে গেছে। এই খাবারগুলো আমি কষ্ট করে তোমার জন্য বানিয়েছি, তুমি না খেয়ে ফেলে দিলে আমি কষ্ট পাবো। তুমি কি চাও আম্মু কষ্ট পাক? মায়া ভাসা ভাসা দু চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে অসম্মতি দিল, যার অর্থ সে চায় না ওর আম্মুকে কষ্ট দিতে। সুফিয়া খান ঝুঁকে মায়ের মাথায় চুমু খেতে খেতে বলল, তুমি খাবারটা শেষ করো আম্মু, আমি আসছি, কেমন? মায়া পুনরায় ঘাড় কাত করে সম্মতি দিতেই সুফিয়া খান কিচেনের দিকে এগোলো হৃদের খাবার রেডি করতে। যদিও হৃদ বিগত 1.5 মাস বাড়িতে কারোর সঙ্গে বসে খায়নি, তবে আজ হৃদ ওনাদের সঙ্গে বসে নাস্তা করবে। শুধু নাস্তায় নয়, ওনার ধারণা মতে হৃদ 3 বেলা ওনাদের সঙ্গে খাবার খাওয়ার কথা, কারণ তিনি দেখেছেন ছেলের চোখে মায়াকে হারানোর ভয়, আর এই ভয়ই হৃদকে মায়ের আশেপাশে রাখবে। সুফিয়া খান চলে যেতেই মায়া বাটির দিকে তাকালো। নুডলসের চেয়ে চিংড়ি মাছ আর মাশরুম বেশি। মায়ের পছন্দের খাবারের মধ্যে চিংড়ি মাছ একটা। সেইগুলোই একে একে মুখে তুলছিল সবে। হঠাৎই চেয়ার টানার শব্দে মায়া খেতে খেতে চোখ তুলে সামনে তাকালো। দেখলো হৃদ মায়ের পাশের চেয়ারটা টেনে বসেছে। হৃদকে দেখেই মায়া অস্থির উত্তেজিত হলো ভয়ে। রাতের কথা মনে করতেই চিৎকার করলো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়ের চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসলো সুফিয়া খান। মায়াকে আতঙ্কিত হতে দেখে নিজেও ভয় পেল। ভেজা হাতে ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরতেই মায়া ভয়ার্ত মুখ লুকালো সুফিয়া খানের বুকে। অধৈর্যের সুফিয়া খান হৃদকে শাসিয়ে বলল, কি করেছো তুমি ওর সাথে? হৃদ সবেমাত্র বসেছিল, সে কিছু করার আগেই বদনাম হয়ে গেল এই মেয়ের চিৎকারে। এখন সব দোষ তার। হৃদ কিছু করার পর দোষ দিলে তাও না হয় মানা যেত, কিন্তু এই মেয়ে তাকে সেই সুযোগটাই দিল না। তার আগেই তাকে দেখে চিৎকার করে বসল। হৃদ বিরক্তির গলায় বলল, আমি আবার কি করব? তাহলে কাঁদছে কেন ও? চোখে পানি বেশি, সেই জন্য। বরাবরই হৃদের তেড়া উত্তর। সুফিয়া খান হৃদকে কিছু না বলে মায়াকে নিয়ে চলে যেতে চাইল। মায়া এক হাতে সুফিয়া খানকে জড়িয়ে অন্য হাতে নিজের নুডলসের বাটি চেপে দাঁড়াতে চাইলে বাটিতে টান পড়ল হৃদের। এক হাতে মায়া নিজের বাটি টানছে, তো অপর হাতে হৃদ মায়ের বাটি চেপে বসে আছে, দেবে না বলে। মায়ের অর্ধ খাওয়া বাটিতে হৃদের হাত দেখে মায়া পুনরায় কাঁদল নিজের বাটি ছাড়াতে চেয়ে। সুফিয়া খান সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত হৃদকে বলল, কি সমস্যা তোমার? ওর বাটি ছাড়ছো না কেন? ছাড়ো এটা। হৃদ 2 হাতে মায়ের থেকে বাটি কেড়ে নিল নিজের কাছে। মায়ের মুখ লাগানো চামচটা দিয়ে নিজের মুখে নুডলস তুলতে তুলতে বলল, এটা আমার, তাই ছাড়ছি না। মা হয়ে তিনি হৃদকে কখনো এইসব নুডলস খেতে দেখেছেন কিনা সন্দেহ। হৃদের এইসব মশলা জাতীয় খাবার পছন্দ না, সে সবসময় হেলদি খাবার পছন্দ করে। বলতে গেলে ওনার পরিবারের সবাই হেলদি খাবার খেয়ে থাকেন, শুধু মায়া বাদে। পরপর হৃদকে মায়ের খাওয়া নুডলসগুলো মুখে তুলতে দেখে কপাল কুঁচকালো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় হৃদকে বলল, তোমার তো এইসব খাবার পছন্দ না, রাইট? তাহলে খাচ্ছ কেন? আজ পছন্দ হয়েছে তাই খাচ্ছি। হৃদের কথায় সুফিয়া খান চুপ রইল, বেশি কথা বাড়ালো না। অনেকদিন পর হৃদ ওনার সাথে একটু স্বাভাবিক হয়ে কথা বলছে, এটাই অনেক। মায়ের জন্য না হয় উনি পুনরায় খাবার বানিয়ে দেবে। মায়াকে নিয়ে সুফিয়া খান কিচেন রুমের দিকে যেতেই হৃদ নুডলস মুখে তুলতে তুলতে চোখ ঘুরিয়ে তাকালো কিচেনের দিকে। ডাইনিং হতে কিচেনে স্পষ্ট দেখা যায়, সেখানে সুফিয়া খানের আঁচল ধরে মায়া দাঁড়িয়ে আছে।
এক হাতে একটা আপেল। কিছু সময় পরপর তাতে কামড় বসাচ্ছে চিবোতে চিবোতে। হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বাকি খাবারটা শেষ করলো। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। টেবিল ছেড়ে যেতে গিয়েও পুনরায় মায়ের দিকে তাকালো। মায়া ঘাড় ঘুরিয়ে ততক্ষণে এদিকেই তাকিয়েছিল। এতে দুজনের চোখাচোখি হলো মুহূর্তেই। ভয়ার্ত মায়া তৎক্ষণাৎ হৃদের থেকে দৃষ্টি সরিয়ে নিতেই হৃদ প্রস্থান করলো ডাইনিং হতে। হৃদকে চলে যেতে দেখে পেছন পেছন সুফিয়া খানও আসলো হৃদের খাবার নিয়ে। প্লেট ভর্তি খাবার টেবিলে রাখতে রাখতে দেখলো হৃদ মায়ের রাখা অল্প খাবার খেয়েই বেরিয়েছে। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। ওনার শরীর ঘেঁষে মায়া দাঁড়িয়ে আছে। মা ছেলের অদৃশ্য দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই মেয়ে। হৃদ চাচ্ছে মায়ের অসুস্থতার পাশে দাঁড়াতে, কিন্তু কোনো কিছু ওনার ছেলেকে আটকাচ্ছে মায়ের কাছে আসতে। কিন্তু কি, মায়ের বিয়ে নাকি অন্য কিছু? যদি মায়ের বিয়েটা হৃদকে তার বউ থেকে দূরে রাখে তাহলে সেটাও সঠিক নয়। প্রথম স্বামীর জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা হৃদ নিজেও জানে। জেনে বুঝে সে নিশ্চয়ই অবুঝপনা করবে না, অবশ্যই অসুস্থ মায়ের পাশে দাঁড়াবে। আর যদি সত্যিই মায়ের বিয়ে নিয়ে দ্বিধায় থাকে হৃদ, তাহলে সেটা হৃদ চাইলেই নিজেই ক্লিয়ার করতে পারে। খোঁজ করতে পারে মায়ের বিয়েটার ব্যাপারে, যেটা হৃদ নিজে থেকে করছে না। তার মানে হৃদ স্বেচ্ছায় চাচ্ছে না মায়ের বিষয়টা ক্লিয়ার হতে। হয়তো হৃদ মায়ের সুস্থতার অপেক্ষা করছে সত্যিটা জানার। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খানের মনে হলো হৃদের দ্বিধা দূর করতে হলেও ওনার কোনো আলেমের সঙ্গে কথা বলা প্রয়োজন। দরকার হলে দুজনকে পুনরায় বিয়ে দেবে। তারপরেও ওনার ছেলের সকল দ্বিধা দূর করে মায়াকে হালাল করবে হৃদের জন্য। তপ্ত রোদে উত্তপ্ত শহর। আরিফ সবে দোকান থেকে বাসায় ফিরল। ক্লান্তিতে বাসার কলিং বেল চেপে দাঁড়ালো, গায়ের শার্টটা দুবার ঝাঁকিয়ে। শরীরের ঘামে শার্ট ভিজে লেপ্টে আছে। এই সময় গোসল না করলেই নয়। বড্ড অসহ্য লাগছে নিজেকে। আরিফের কলিং বেল বাজানোর 10-15 সেকেন্ডের মাঝেই দরজা খুলে দিল কেউ। আরিফ ক্লান্তিময় চোখে সামনে তাকাতেই তার চোখ শিথিল হয়ে আসলো কারো স্নিগ্ধ মুখ দেখে। ফুটফুটে লাজুক হেসে দরজা ধরে দাঁড়ালো সে, যেন এতক্ষণ সে আরিফের অপেক্ষায় বসেছিল। আরিফ ঘরে প্রবেশ করতে করতে আরো একবার চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। সংকোচে আরিফ চোখ নামিয়ে নিলেও মেয়েটি নিল না, বরং দরজা লাগিয়ে আরিফের পেছন পেছন রুম অব্দি যেতে যেতে বলল, আজ এত বেশি দেরি হলো কেন তোমার ফিরতে? প্রশ্নে গাঢ় অধিকার বোধ জমা মেয়েটির। আরিফ সেই অধিকারকে সম্মান জানিয়ে রুমে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো বসার ঘরের দেওয়ালের দিকে। ঘড়ির কাঁটা 3:15। দেখে সে খানিকটা চিন্তিত স্বরে বলল, বেশি দেরি হয়েছে আমার? আরিফের দৃষ্টি ধরে মেয়েটিও এক পলক তাকালো সময়ের কাঁটার দিকে। আরিফের কথার সম্মতি দিয়ে বলল, হয়েছে একটু, তবে ব্যাপার না। আম্মু কই, দুপুরে খেয়েছে কিছু? খেয়েছে, কিন্তু আম্মু মায়াকে দেখার জন্য রোজ কান্নাকাটি করে। তুমি আম্মুকে মায়ের কাছে নিয়ে গেলেই তো পারো। ফিহার কথায় আরিফ চুপ রইল। মায়ের অসুস্থতার কথা সবার জানা, কিন্তু মায়া কতটা ভারসাম্যহীন রোগী সেটা রেহেনা বেগম বা ফিহা তারা কেউ জানে না। আরিফ মায়ের বিষয়টা ওর মাকে জানাতে চায় না বলেই ফিহাকে কিছু বলে না। যদিও ফিহা সত্যিটা জানলে ওর মাকে বলবে না, তারপরেও আরিফ রিস্ক নিতে চায় না তার মাকে নিয়ে। মায়ের সত্যিটা জানলে রেহেনা বেগম আরও অসুস্থ হয়ে পড়বেন বলেই আরিফ সত্যটা জানাতে চায় না নিজের মাকে। তাছাড়া আরিফ ইন্ডিয়া থেকে ফেরার পর বেশ কয়েকবার চেষ্টা করেছিল মায়ের সঙ্গে দেখা করার, কিন্তু হৃদ খানের কড়া সিকিউরিটি ভেঙে সে আজও সক্ষম হয়নি মায়ের সঙ্গে দেখা করতে। বলতে গেলে মায়ের জন্য ওর পরিবারকে নিষেধ করে দিয়েছে হৃদ খান। তবে আসিফের সঙ্গে আরিফের রোজ কথা হয় হৃদের অগোচরে। আসিফ থেকে জানতে পারে মায়ের মানসিক অবস্থা সম্পর্কে। তার পরিবার কতটা মানসিক চাপে ফেললে তার হাসি খুশি চঞ্চল বোনটা এভাবে পাগল হয়ে যায় সেটার ধারণা আরিফও করতে পারে না। মায়ের কথা মনে পড়লে আরিফের তীব্র বুক ব্যথা করে অপরাধ বোধে। বড় ভাই হয়ে সে নিজের বোনকে হেফাজত করতে পারেনি। আরিফের অনুপস্থিতিতে ওদের পরিবারের সবাই মায়াকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে, সেটা সত্যি আরিফের কাছে অকল্পনীয় ছিল। আরিফের এতবার করে বলার পরেও বিবাহিত মায়াকে আবারও বিয়ে দেওয়ার বিষয়টা শুধু অন্যায় নয়, পাপও হয়েছে। সে ইন্ডিয়া থেকে ফিরে মায়ের বিয়ের খবরটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শক্ট হয়েছিল। তারপর এই নিয়ে পরিবারের সঙ্গে আরিফের ঝামেলা হলো। বাপ চাচা ফুপি সবাইকে এড়িয়ে মায়ের হাত ধরে সেই রাতেই বাড়ি থেকে ফিরে আসলো তার অসুস্থ পরিবারকে ত্যাগ করে। যে পরিবারের সন্তানদের জীবনের কোনো মূল্য নেই, সেই পরিবারে আরিফও থাকবে না বলে ঠিক করলো। মায়ের হাত ধরে চট্টগ্রামে তার বাসায় এসে উঠেছিল। একা বাড়িতে আরিফ আর তার মাই থাকতো, কিন্তু দিন দিন মায়ের জন্য রেহেনা বেগমের অসুস্থতা বাড়তে থাকলে সে হিমশিম খেত নিজের মা আর নতুন নতুন বড় করা ব্যবসাকে একত্রে সামলাতে। এবার সে সবেমাত্র ব্যবসাটা বড় করে তুলছিল।
না চাইতেও সারা দিন তার গোডাউনেই পড়ে থাকতে হতো বলে মা অযত্নে অসুস্থতায় বাসায় পড়ে থাকতো একা একা। সেজন্য সে এক সন্ধ্যায় নিজের মাকে নিয়ে ফিহার হোস্টেলে হাজির হয়। ঘামন্ত শরীরে ময়লা শার্টে ফিহাকে ফোন করে নিচে নামতে বলে। ফিহাকে নিচে নামতে বলে সে গাড়ির বাইরে দাঁড়ায়। ফিহার গায়েও সাদামাটা পোশাক ছিল সব সময়ের মতো, কিন্তু ফিহা নিচে নেমে আসতেই আরিফ ফিহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তৎক্ষণাৎ। সেদিন ফিহা প্রচুর শকড হয়েছিল। যদিও দুজনের মাঝে বিয়ে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না, কিন্তু আরিফ হুট করেই এসে ফিহাকে বিয়ে করতে চাইবে এমনটা জানত না ফিহা। আরিফের প্রস্তাবে প্রথমে ফিহা না করতে চাইল নিজের পরিবারের অনুপস্থিতি দেখে, কিন্তু পাছে রেহানা বেগমের অসুস্থতার কথা চিন্তা করে সেই রাতেই আরিফের হাত ধরে বিয়ে করে এই বাসায় এসে ওঠে। তারপর থেকে ফিহা এই বাড়িতেই থাকছে আরিফের বউ হয়ে। রেহানা বেগমের শরীরও আগের থেকে অনেকটাই সুস্থ, শুধু মায়ের জন্যই কান্নাকাটি করে সবসময়। আরিফ চাইলেও নিজের মাকে মায়া অবধি নিয়ে যেতে পারে না, কারণ হৃদ খান মায়ের সঙ্গে কারো দেখা করতে দেবে না। হয়তো হৃদের জায়গায় আরিফ থাকলে তাই করত। নিজের বউয়ের বিয়ে জোর করে অন্য কোথাও দেওয়া হলে সেও ঠিক এমন করেই সবাইকে নিষেধ করত ফিহার সঙ্গে দেখা করতে। তাই আরিফের ধারণা মতে হৃদ খান নিজের জায়গায় সঠিক আছে। সে কোনো কিছুতেই বাড়াবাড়ি করে না, বরং চুপ থাকে। আপাতত তার মায়ের ব্যাপারে কি করা উচিত সে বুঝতে পারছে না। বুঝতে পারলেও হয়তো হৃদ খান আরিফকে কিছু করতে দেবে না। মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে আরিফ রুমে প্রবেশ করে গায়ের শার্টটা খুলতে খুলতে বলল, তুমি খেয়েছো কিছু? ফিহা বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত বেলা অবধি অপেক্ষা না করলেই তো পারো ফিহা, আমার আসতে মাঝে মধ্যে দেরি হতে পারে। বিয়ের আগেই তোমাকে দুপুরে না খাইয়ে খাইনি কখনো, এখন বিয়ের পর খাবো? আরিফ বেশ শান্ত দৃষ্টিতে তাকালো ফিহার সুন্দর আদলের মুখটার দিকে। ফিহার অবদান তার জীবনে অনেক। সব সময় আরিফের সুখে দুঃখে ফিহাকে পাশে পেয়েছে সে। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল 1 বছরের, কিন্তু দুজন পরিচিত ছিল 2 বছরের। এই 2 বছরে ফিহার রোজ দুপুরে খাবার পাঠাতো টিফিন করে কোচিং সেন্টারে, মাঝে মধ্যে রাতেও পাঠাতো, যদি আরিফ ব্যস্ত হয়ে বাসায় না ফিরতে পারত তাহলে। এই 2 বছরে আরিফ ফিহাকে খুব কাছ থেকে দেখেছে। ফিহা ভালোবাসার থেকে ভালোবাসার মানুষকে যত্ন করতে পারে বেশি, আর আরিফ ফিহার যত্নে আটকিয়েছে। যখন আরিফের সবচেয়ে বিপদের সময় কাউকে প্রয়োজন ছিল, তখন ফিহা এক কাপড়ে আরিফকে বিয়ে করে এই বাসায় এসে উঠেছে, তার মায়ের খেয়াল রাখছে। অথচ আরিফ কখনো মুখ ফুটে জানতে চায়নি ফিহা আদৌ আরিফের কাছে ভালো আছে কিনা। তুমি আমার কাছে ভালো আছো তো ফিহা? আরিফের কথায় ফিহা তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আরে তোমার কাছে আমি বিন্দাস আছি জান। তোমার মতো সুন্দর আর দায়িত্বশীল স্বামী পেয়ে আমি খুশি হব না বলো? তোমার জায়গায় যদি আমি কোনো মোটা ভুড়িওয়ালা টাকমাথার কাউকে বিয়ে করতাম তাহলে হয়তো সমস্যা হতো। বেটা কিস করতে আসলেও আমি তো ভয়ে ফিট হয়ে যেতাম, কিন্তু তোমাকে দেখলে আমার ভয় লাগে না, বরং আদর আদর লাগে। ফিহার চঞ্চলতায় ইতস্তত বোধ করলো আরিফ। যদিও তারা এখন হাজব্যান্ড ওয়াইফ, এর পূর্বে রিলেশনে ছিল 1 বছর। তারপর আরিফ এইসব বিষয়ে ফিহার সঙ্গে সহজ হতে পারেনি, কিন্তু চঞ্চল ফিহা প্রায় আরিফকে এটা সেটা বলে ইতস্ততায় ফেলে। আরিফ কথা ঘুরিয়ে বলতে চাইল, তুমি খাবার দাও, আমি গোসল করে আসি। আরিফের ইতস্ততা বোধ দেখে ফিহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি কোনো কিছুর ব্যাপারে লজ্জা পাচ্ছ? আরিফ ফিহাকে উপেক্ষা করে ময়লা শার্টটা ঝুড়িতে ফেলতে ফেলতে হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে ফিহার উদ্দেশ্যে বলল, সারাক্ষণ তোমার মাথায় এইসব অদ্ভুত চিন্তাভাবনা ঘুরে কেন? আরিফকে পালাতে দেখে ফিহা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা ধরে দাঁড়ালো আরিফের পথ আটকে। বলল, তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ, রাইট? আরিফ থমথমে গলায় অসম্মতি দিয়ে বলল, পাচ্ছি না, সরো। ফিহা তৎক্ষণাৎ নিজের ডান গাল আরিফের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তাহলে একটা কিস করে দেখাও তো, তুমি লজ্জা পাচ্ছ কিনা সেটা। আরিফ থমথমে মুখে ফিহাকে বলল, ফিহা আমি ঘেমে আছি, সরো, গোসল করব। তুমি ঘামলেও আমার সমস্যা নাই, ঘামন্ত শরীরে চুমুটা একটু লবণাক্ত লাগবে, এই যা, লবণ আমার পছন্দ, তুমি করো তো। ফিহা পুনরায় গাল বাড়িয়ে দিতে চাইল আরিফের ঠোঁটের সামনে, কিন্তু ফিহা 2 পা উঁচিয়ে আসার কারণে শরীরে খেয়ে হারিয়ে পড়ে যেতে নিলে এক হাতে আরিফের খালি বুক আঁকড়ে ধরতে চাইল পড়ে যাওয়ার থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু আরিফের শরীরে কাপড় না থাকায় হাত ফসকে যেতেই আরিফ তৎক্ষণাৎ 2 হাতে আঁকড়ে ধরল ফিহাকে। ফিহার পিঠ থেকে গেল ওয়াশরুমের দরজায়, আর আরিফের মুখ ফিহার গলায়। কয়েক সেকেন্ডের মাঝে ফিহার গলায় চিনচিন ব্যথা অনুভব করতেই ফিহা চমকে ওঠার মতো আরিফকে 2 হাতে ঠেলে দূরে সরাতে চেয়ে বলল, আরিফ ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আরিফ তৎক্ষণাৎ ফিহাকে ছাড়ল না, বরং সময় নিয়ে ফিহার থেকে সরে দাঁড়াতে মুহূর্তেই ফিহা চলে যেতে চায় ব্যথিত গলায়। কামড়ের জায়গাটা ভীষণ জ্বলছে,
ফিহা বিরক্ত চোখে আরিফের দিকে তাকাতেই আরিফ বলল, একটা চলবে নাকি আরো একটা লাগবে তোমার? আরিফের কথায় ফিহাও দমে যাওয়ার পাত্র নয়। সে আরিফকে ঠেলে সরিয়ে দিল নিজের থেকে। রুম হতে বেরিয়ে যেতে যেতে বলল, কাজটা লোক, বউকে কিস করবে তাতেও হিসাব করে বলে তোমার একটা লাগবে নাকি দুইটা? পারলে আমার কাছে আসো, আনলিমিটেড বন্যা বইয়ে দেব। ফিহা কথাগুলো ব্যঙ্গ করেই বলল আরিফকে। আরিফ ফিহার ব্যঙ্গ ভঙ্গি দেখে তাকিয়ে হতাশ হলো। ফিহা সবার সাথে ভদ্র মেয়ে হলেও আরিফের বেলায় সে প্রচণ্ড চঞ্চল আর বাদর টাইপ। আরিফের অবশ্য মন্দ লাগে না ফিহার চালচলন, বরং খানিকক্ষণের জন্য হলেও আনন্দ দেয় শত কষ্টের মাঝে। জুই নিজের কক্ষে শুয়ে। একঘেয়েমি জীবনটা যেন ছন্নছাড়া হয়ে গেছে। বাসায় বলতে ওরা 5 সদস্য রয়েছে। জুই, ওর মা, বাবা, বড় চাচা আর মুক্তা। ওদের এত সুন্দর পরিবারটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। আগের মতো প্রাণচঞ্চলতা নেই কারো মাঝে। মায়ের অসুস্থতা ঘিরে যাবতীয় ঘটনাকে কেন্দ্র করে মায়ের বাবাও কষ্ট পাচ্ছেন। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে অসুস্থতায়। তার উপর আবার আরিফ তার মাকে নিয়ে ঘর ছাড়ল। জুয়েরা শুনেছে আরিফ নাকি চট্টগ্রামে বিয়েও করেছে কাকে। সেই বউ নিয়েই থাকছে বড় চাচিকে নিয়ে। এইসবের মাঝে জুয়েরাও ভালো নেই। কেমন নিস্তব্ধ আর হাহাকার এই পরিবার জুড়ে। জুয়ের মাঝে মধ্যে মনে হয় সে এই পরিবার ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাবে, নয়তো এই অসুস্থ পরিবেশে থেকে সেও একদিন মায়ের মতো অসুস্থ হয়ে পড়বে। ওর পড়াশোনা বন্ধ, হাতে ফোন নেই, কোথাও যেতে পারে না, কেমন ঘরবন্দি হয়ে আছে। মায়া কেমন আছে সেটাও জানতে পারে না। সব মিলিয়ে কেমন দমবন্ধ পরিস্থিতিতে জুই আছে। মায়াকেও ভীষণ মিস করছে, কিন্তু মায়ের সঙ্গে দেখা করা বা কথা বলার উপায় নেই জুয়ের। ওর বাবা নিষেধ করেছে কেউ ওই পরিবারের নাম না নিতে। হয়তো রিদ জুয়ের বাবাকে আঘাত করা থেকেই জুয়ের বাবা সাজিদুল ইসলাম ক্ষিপ্ত ওই পরিবারের সঙ্গে। জুয়ের চিন্তাভাবনার মাঝেই সাজিদুল ইসলাম হাঁক ছেড়ে গলা ফাটিয়ে ডাকল জুইকে। হঠাৎ করে জুয়ের নাম ধরে সাজিদুল ইসলামকে চিৎকার করতে দেখে ধরফড়িয়ে শোয়া হতে উঠে বসল জুই। গায়ের ওড়না টেনে দৌড়ালো বাবার উদ্দেশ্যে। তাড়াহুড়োয় দৌড়ে জুই সাজিদুল ইসলামের কাছে পৌঁছাতেই ওর কিছু বলার আগেই সপটে থাপ্পড় পড়ল জুইয়ের গালে। ছিটকে পড়ার মতো ফ্লোরে পড়ল জুই। জুইয়ের মা পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ জুইকে থাপ্পড় মারতে দেখে তিনি আহাজারি করে জুইকে টানতেই সাজিদুল ইসলাম হুঙ্কার ছেড়ে বলল, ওই বাড়ির ছেলে আমাকে তোর জন্য কেন ফোন দেয়? আমার মেয়ের বিষয়ে ওই বাড়ির ছেলের কি কথা থাকতে পারে? আমি মানা করেছিলাম না ওই বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ না করতে? তারপরেও কেন ওই বাড়ি থেকে কল আসে তোর নামে? বাবার কথায় জুই ফুপিয়ে কেঁদে উঠল। গালে 5 আঙুলের দাগ বসে গেছে। জুই বুঝতে পারছে ওই বাড়ি থেকে বলতে আয়নের কল এসেছিল ওর বাবার ফোনে, যার জন্য সাজিদুল ইসলাম এতটা রেগে আছে। কিন্তু জুইয়ের মা বুঝল না ওনার স্বামী কার কথা বলছে। তাই তিনি মেয়েকে বুকে জড়াতে জড়াতে আহাজারি করে বলল, ওই বাড়ি থেকে কার না কার ফোন এসেছে, তাই বলে আপনি আমার মেয়েটাকে মারবেন? ওরা কি এমন বলেছে আমার মেয়ের নামে? কি করেছে আমার মেয়ে? সত্যটা না জেনে আপনি আমার মেয়েকে মারলেন কেন? তর্ক করবা না সালেহা। তোমার মেয়ের জন্য ওই বাড়ির ছেলে ফোন করেছে মানে নিশ্চয়ই ওই বাড়িতে যোগাযোগ করছে তোমার মেয়ে। যদি ওর বাকি বোনদের মতো ওরও ওই বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তোমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসায় দিব। যে মেয়ে বাবার সম্মান নষ্ট করে সেই মেয়ের দরকার নাই আমার, মনে রাখো। কথাটা বলেই সাজিদুল ইসলাম বাইরের দিকে চলে গেল। জুই মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। আয়ন হঠাৎ করে জুইয়ের বাবাকে কল দেবে সেটা বুঝতে পারেনি জুই। তবে আয়ন যে ওদের দুজনের সম্পর্কের কথা বাবাকে বলেনি সেটা সাজিদুল ইসলামের কথাই বুঝেছে জুই। তবে আয়ন বলতে কতক্ষণ। ভয়ার্ত জুই আরো ভয়ার্ত হলো। মাকে জড়িয়ে ফুপাতে লাগলো অঝরে। মায়ের খোঁজে খোঁজে রিদ সুফিয়া খানের কক্ষে এসে দাঁড়ালো, কিন্তু খালি ঘরটা দেখে অস্থির পা চলল বারান্দার দিকে। হৃদের এতক্ষণে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে মায়াকে, কিন্তু কোথাও কোনো রেশ নেই মায়ার। হঠাৎ মায়া কোথায় যেতে পারে ভেবেই অস্থির হৃদ আরো অস্থির হলো। সুফিয়া খান বাড়িতে নেই সেটা শুনি সে বাড়িতে এসেছিল মায়ের খোঁজে, কিন্তু মায়াকে কোথাও না পেয়ে তার ভেতরকার ভয়টা যেন আরো বাড়ল। অস্থির পা বারান্দার দরজার সম্মুখে যেতেই থেমে গেল সামনের দৃশ্য দেখে। মায়া পা গুটিয়ে ফ্লোরে বসে। সুফিয়া খান চেয়ারে বসে মায়ের খোলা চুলে তেল জাতীয় কিছু দিচ্ছে। হৃদের উপস্থিতি পেয়ে দুজনই পেছন ফিরে তাকাতেই দেখল হৃদকে। মায়ের চোখে ভয় নেই, কিন্তু সুফিয়া খানের কপাল কুঁচকে আসলো হৃদের অস্থির উত্তেজিত মুখটা দেখে। তিনি এই অসময়ে হৃদকে বাড়িতে দেখে বলল, কি হয়েছে বাবু, কোনো সমস্যা? মাতৃত্বের ভালোবাসায় সুফিয়া খান হৃদকে বাবু বলেই সম্বোধন করে প্রায়। হৃদ মায়ের কথায় অস্থির শ্বাস ফেলে চোখ ঘুরালো মায়ের দিকে। মায়েকে হেফাজতে দেখে ছোট করে বলল, না। কথাটা বলে হৃদ চলে যেতে নিলে পেছন ডাকলো সুফিয়া খান।
বলল, দুপুরে খেয়েছিস নাকি খাবার দেব? দাও। মায়ের অর্ধ মাথায় তেল দেওয়া অবস্থায় সুফিয়া খান উঠে দাঁড়ালো মায়াকে নিয়ে। দুপুরে খাওয়ার সময় হয়েছে, যদিও মায়াকে আগেই খাওয়ানো হয়েছে, তবে তিনি ভেবেছিলেন মায়ের মাথায় তেলটা শেষ করেই তিনি খাবেন। এখন হৃদের উপস্থিতিতে ভালোই হয়েছে, অন্তত হৃদ নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। সুফিয়া খান মায়ের চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মায়াকে নিজের সঙ্গে নিয়ে গেল। হৃদের গোসল করতে করতে সুফিয়া খান ততক্ষণে খাবার রেডি করলো সার্ভেন্টদের দিয়ে। মায়ের হাতে এক বাটি চিজ পাস্তা তুলে দিতেই মায়া সেগুলো খেতে খেতে ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়ালো। বাগানের পাকা ফলের দিকে তাকিয়ে মুখের খাবার চিবাচ্ছিল। হৃদ গোসল শেষে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে একা পেল। বিগত 1.5 মাসে সে মায়াকে একা দেখেছে কিনা সন্দেহ। সারাক্ষণ সুফিয়া খানের পেছন পেছন ঘোরে মায়া। আজ একা পেয়েই হৃদ হাঁটল সেই দিকে। মায়ের পিঠে তার বুক ছুঁই ছুঁই করে দাঁড়াতেই মায়ের উদ্দেশ্যে বলল, আমি থাকতে বিয়েটা কেন করলে হৃদ? হৃদের হঠাৎ কথায় চমকে ওঠার মতো মায়া তৎক্ষণাৎ লাফিয়ে পেছন ফিরতেই মায়ের মুখ বাজল হৃদের বুকে। দ্রুত পিছন হাঁটতে চাইলে হৃদ সামনে এগিয়ে মায়ের সঙ্গে দূরত্ব ঘোচালো। মায়ের হৃদের ভয়ে তৎক্ষণাৎ হাতের বাটিটি পিছনে লোকালো। মায়ের ধারণা হৃদ সকালের মতো আবারও তার খাবার ছিনিয়ে খেয়ে ফেলবে। মায়াকে নিজের খাবার লুকাতে দেখে হৃদ কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মুহূর্তেই তার চোখ শিথিল হয়ে গেল মায়ের নতুন রূপ দেখে। মায়ের নাকে ছোট পাথরের নাকফুলটা চকচক করে উঠল হৃদের চোখে। হৃদ মোহিত চোখ ঘুরালো মায়ের মুখে, দেখলো কানে দুটো ডায়মন্ড পাথরের দুল দেওয়া, গলায় চেন, হাতে স্বর্ণের চুড়ি। হৃদ দৃষ্টি নত করে মায়ের পায়েও তাকালো, দেখলো দুটো স্বর্ণের পায়েল জড়িয়ে মায়ের দুপায়ে। হৃদ ফের নিজের মোহিত দৃষ্টি ঘুরালো মায়ের আদলের নিষ্পাপ মুখটার দিকে। কেমন ডাগর ডাগর ভারত চোখে হৃদের দিকে তাকিয়ে সে। হৃদ হাত বাড়িয়ে মায়ের নাকের নাকফুলটা ছুতেই মায়ের হৃদের ভয়ে আরো সিটিয়ে গেল। মায়া আশেপাশে তাকিয়ে সুফিয়া খানকে খোঁজ করলো হৃদের থেকে বাঁচতে চেয়ে। হৃদ মায়ের ভারত মুখটা দেখে বিমোহিত গলায় বলল, এসব কে দিয়েছে তোমায়? হৃদ আঙুল ঘুরালো মায়ের নাক ফুলে। মায়া ভারত মুখে মিনমিন করে বলল, আম্মু। হৃদ মায়ের মুখে দৃষ্টি ঘুরিয়ে কানে তাকালো। 2 আঙুলে মায়ের কানের দুলে ঠোকা দিতে দিতে একই গলায় বলল, সুন্দর। মায়ের হৃদের ভয়ে ভয়ার্ত গলায় পুনরায় মিনমিন করে বলল, আমি যাই? না। মায়াকে দাঁড় করিয়ে রেখে হৃদ ফের মায়াতে দৃষ্টি বুলালো। সে কখনোই মায়াকে এইভাবে কল্পনা করেনি। মূলত হৃদ বোঝে না মেয়েদের কিভাবে সাজলে বউ বউ লাগে। হৃদের অবুঝ হৃদয়কে বুঝ যেন সুফিয়া খান দিল মায়াকে বউয়ের মতো করে গহনাপত্র পরিয়ে। দেখতেও মায়াকে বেশ বউ বউ লাগছে। হৃদ একবার নয় 2 বার নয়, বারবার মায়ের উপর দৃষ্টি ঘুরালো। মন ব্যাকুল হলো মায়াকে ছুঁয়ে দেখার, কিন্তু কোথায় যেন কিছু একটা বাধা দিচ্ছে হৃদকে। হয়তো মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা। হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখেই খানিকটা শক্ত গলায় বলল, আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে কবুল কেন বললে হৃদ? বাবু, খেতে আয়। মায়ের ডাকে নড়ল না হৃদ, বরং দৃষ্টি স্থির মায়ের উপর উত্তরের আশায়। যদিও সে জানে অসুস্থতার কারণে মায়ের হৃদের উত্তর দেবে না, তারপরেও হৃদ মায়ের থেকে তার সকল প্রশ্নের উত্তর চায়। সে তৃতীয় পক্ষ থেকে তার ব্যক্তিগত জীবনের কোনো উত্তর চায় না। দরকার হলে হৃদ অপেক্ষা করবে মায়ের সুস্থতার, তারপরও তৃতীয় পক্ষ নয়। হৃদ চাইলে তার সব প্রশ্নের উত্তর তৃতীয় পক্ষের থেকে জানতে পারত, কিন্তু সে অন্যের কথা শুনে বিশ্বাস করার মতো মানুষ নয়। তার ব্যক্তিগত জীবনের সমস্যা তার ব্যক্তিগত মানুষের কাছ থেকেই শুনবে, নয়তো না। সুফিয়া খানের দেখা পেয়ে মায়া হৃদ থেকে পালিয়ে গেল। হৃদ চেয়েও মায়াকে আটকালো না, বরং যেতে দিল। হৃদের কেন জানি মনে হচ্ছে মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি। যদিও মায়া অসুস্থ, এটা সত্য, তারপরেও মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি, বরং অসুস্থতার মাঝেও অল্প হলেও হৃদকে মনে রেখেছে মায়া। আচ্ছা, কোনো কারণে কি মায়া হৃদকে এড়িয়ে যেতে চাচ্ছে, নাকি হৃদের মনের সন্দেহ এটা? রাত 1টার ঘর, চাঁদবিহীন আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারার মেলা। পথঘাট জনমানবহীন শূন্য। থেকে থেকে 2-1টা অটোরিকশা দেখা গেল যাত্রীবিহীন চলে যেতে। ল্যাম্পপোস্টের হলুদ আলো মারিয়ে কিছুটা দূরে গাড়ি দাঁড় করালো আয়ন। এখানটায় বেশ অন্ধকার, আলো ছায়া গাছতলায়। গাড়ির আলো নিভিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে অদূরে তাকালো একটা দোতলা বাড়ির গেটের সম্মুখে। এই রাস্তা ধরেই জুই দ্রুত পায়ে হেঁটে আসছে আয়নের দিকে। ব্যস্ত ভঙ্গি আর ধরা পড়ে যাওয়ার ভয়ে শরীরের ওড়নাটাও গায়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা টেনে মুখ ঢেকে আছে জুই। আয়ন সেদিকে নিষ্ক্রিয় চোখে তাকিয়ে আছে। তাকে এই মধ্যরাতে জুই ডেকে এনেছে জরুরি কথার তাগিদে।
জুয়ের ডাকে আয়নও চলে আসলো তৎক্ষণাৎ। বউ ডেকেছে মানে আয়নকে আসতেই হতো। তাছাড়া জুয়ের এই মধ্যরাতে আয়নকে ডাকার যথাযথ কারণও ছিল। হয়তো পরিবারের ভয়ে আয়নের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারবে না বলেই নিভে যাওয়া অন্ধকারে আয়নকে ডাকল। আয়ন নিরাশ ভঙ্গিতে জুয়ের গতিবিধি দেখল। জুই ব্যস্ত পায়ে আয়নের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস ফেলে খানিকটা হাঁপিয়েই বলল, আপনার সাহস কি করে হলো আমার বাবাকে ফোন করার? কেন বারবার ফোন দেন আপনি? জুয়ের প্রথম কথায় রাগ প্রকাশ পেল, অথচ আয়ন জুয়ের রাগের ধার ধারল না। বরং গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা পানির বোতল হাতে নিয়ে জুয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, আপনার বাবা আমার শ্বশুর হন জুই। আমি আমার শ্বশুর মশাইকে ফোন করতেই পারি। এতে আপনার অনুমতির প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। নিন, আপনি পানিটা খান জুই। আয়নের কথায় জুয়ের নাকের পাটা ফুলে উঠল রাগে। তেজি হাতে ঠাস করে আয়নের হাতের পানির বোতলটা সরিয়ে দিতে দিতে ঘন ঘন শ্বাস ফেলে বলল, একদম আমার বাবার থেকে দূরে থাকবেন আপনি। যখন আমাদের বিপদের সময় আপনাকে পাইনি, তাহলে আজ কেন আদিক্ষেতা দেখাতে আসছেন? আপনাকে আমি বলেছি আমাদের সম্পর্কের কথা বাবাকে জানাতে। আমি নিজেই যেখানে এই সম্পর্ক মানি না, সেখানে আমার বাবার খোঁজ করছেন কেন আপনি? জুয়ের ফিরিয়ে দেওয়া বোতলটা আয়ন পুনরায় জুয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আগে পানিটা পান করুন জুই, স্বস্তি পাবেন। আমার কথাটা শুনুন। যেটা চলে গেছে সেই পরিস্থিতি আমি অতীতে ফিরে ঠিক করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। তবে সামনে যেই পরিস্থিতি হবে সেটা অবশ্যই সামলানোর দায়িত্ব আমার। আমার অবশ্যই আপনার বাবার সঙ্গে কথা বলে সবকিছু জানাতে হবে। ওনাকে বোঝাতে হবে যা কিছু হয়েছে সবটা আমাদের ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে। এই সব কিছু এবার আমাদেরকেই ঠিক করা উচিত। তাছাড়া এই বিয়ের... ওইখানে কেড়ে তোরা কি করছিস ওইখানে? হাঁক ছেড়ে ডাকা পথচারীর ডাকে জুই ধরফড়িয়ে চমকে উঠল। আতঙ্কে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল ওদের পাশের বাড়ির নাইব চাচা নামক লোকটা হাতে টর্চ নিয়ে এদিকেই দৌড়ে আসছে, অপর হাতে লুঙ্গি চেপে। টর্চের আলো আয়ন ও জুয়ের ওপর পড়ল। আয়ন বিরক্তিতে মুখে হাত দিয়ে আলোর রোশনি ঠেকাতে চাইল, অথচ জুই আতঙ্কিত ভঙ্গিতে কাঁপতে শুরু করলো যখন নাইব নামক লোকটা চিৎকার করে মানুষ জড়ো করতে চাইল মধ্যরাতে একত্রে দাঁড়ানো জুই আর আয়নকে আটকাতে চেয়ে। জুই আতঙ্কিত ভঙ্গিতে কি করবে হুট করে বুঝতে পারল না, বরং অতিরিক্ত ভয় আয়নের বগলের নিচ দিয়ে ঢুকে পড়ল গাড়ির ভেতর। আয়ন এতক্ষণ খোলা দরজা চেপে দাঁড়িয়েছিল জুয়ের জন্য পানি নিয়ে। এর মধ্যে এইসব ঘটনা ঘটে যাওয়ায় আয়ন নিজেও চমকে উঠে মুহূর্তেই মাথা নিচু করে জুয়ের দিকে তাকাতেই জুই আতঙ্কিত ভঙ্গিতে গাড়ির দরজা টেনে লাগাতে চেয়ে আয়নকে হুঁশিয়ারি করে বলল, কি করছেন ডাক্তার সাহেব? দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়ি স্টার্ট দিন, নয়তো আমরা ধরা পড়ে যাব। দ্রুত করুন প্লিজ। জুয়ের কথা আয়ন মানতে নারাজ। আয়নের ধারণা মতে ওরা স্বামী স্ত্রী। সেই ক্ষেত্রে রাত 1টা নয় 4টে বাজলেও দেখা করলে সমস্যা হওয়ার কথা নয় কারো। সেজন্য আয়ন জুইকে বোঝাতে চেয়ে বলতে চাইল, জুই আপনি ভয় কেন পাচ্ছেন? ওরা আমাদের কিচ্ছু করবে না, আমরা স্বামী স্ত্রী, এটা সবাইকে বুঝিয়ে আয়নকে বলতে না দিয়ে জুই অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আল্লাহর ওয়াস্তে আপনি গাড়িতে উঠুন ডাক্তার সাহেব। আপনি আমার এলাকার মানুষদের চেনেন না, ওরা আপনার পরিচয় জানবে পরে, তার আগে লাঠিপেটা করবে, বলবে মধ্যরাতে আমরা কট খেয়ে মিথ্যে বলছি। আপনি প্লিজ গাড়িতে উঠুন, আমার কথা শুনুন। আয়ন জুয়ের কথায় কিছু বলতে গিয়েও হইচই পড়া রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল। সত্যি সত্যিই দেখল আশেপাশের বাড়ি থেকে মানুষ হৈ হৈ করে লাঠি হাতে বের হচ্ছে ওদের মারতে। আয়ন আর ভাবার সময় নিল না, বরং জুয়ের কথা মতো ঘুরে গিয়ে তৎক্ষণাৎ বসল ড্রাইভিং সিটে। পূর্ব থেকেই গাড়িটি ঢাকা মহাসড়কের দিকে ঘোরানো ছিল বলে আয়ন জুইকে নিয়ে গাড়িটি সেই রাস্তায় টানল। আতঙ্কিত জুই মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো লোকজন কতটা দূরে আছে সেটা দেখতে। তখনই চোখাচোখি হলো নিজের বাবা সাজিদুল ইসলামের সঙ্গে। তিনি নিজেও মধ্যরাতে লাঠি হাতে বের হয়েছিলেন কট খাওয়া ছেলে মেয়েদের পেটাতে, কিন্তু অদূরে গাড়ির সিটে জুইকে বসে থাকতে দেখে ওনার দৌড় থেমে যায়। হাতের লাঠিও মুহূর্তেই পড়ে যায় রাস্তায়। তখনই শোনা গেল সাজিদুল ইসলামের সম্মুখে থাকা নাইব লোকটার চিৎকার। তিনি মুহূর্তেই চিৎকার করে পেছনে দৌড়ে আসা লোকগুলোকে বলছেন, আরে এইটা আমাকে সাজিদের মাইয়া, ভাইগা যাইতেছে কোন পোলার লগে, তোরা কেউ গাড়িটারে ধর, তাড়াতাড়ি ধর। নাইব লোকটার চিৎকার জুয়ের কানেও আসলো। হতভম্ব হতবুদ্ধি হয়ে বাখারা হয়ে গেল মুহূর্তেই। গাড়িতে ওঠার আগে জুই এত কিছু ভাবেনি, শুধু সবার চোখে ফাঁকি দিতেই সে গাড়িতে উঠেছিল মাত্র। সবাই চলে গেলে সেও নেমে যেত, কিন্তু এখন না চাইতেও সে বদনাম হয়ে গেল। এলাকাবাসীর সামনে ওর বাবার মান সম্মানে টান দিল। প্রথমে মায়া আর এখন জুই।
না চাইতেও কলঙ্কের দাগ লেগে গেল ওদের চরিত্রে। ওর বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? জয়ী 2 হাতে মুখ চেপে আবারও তাকালো গাড়ির জানালা দিয়ে বাইরে। দেখা গেল সাজিদুল ইসলাম রাস্তার মাঝখানে মাথায় হাত দিয়ে বসে আছেন। চারিদিক থেকে মানুষ দৌড় থামিয়ে সাজিদুল ইসলামকে ঘিরে দাঁড়াচ্ছেন ক্ষণে ক্ষণে। বাবার লজ্জিত মুখটা দেখে জয়ী ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন জয়ীকে কাঁদতে দেখে বিচলিত ভঙ্গিতে গাড়ি থামাতে চাইলে জয়ী মুহূর্তেই বাধা দিয়ে বলল, গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি চলুন প্লিজ। আয়ন জয়ীর কথায় বিষণ্ণ হয়ে বলল, আপনি আমার বাড়ি যাবেন জয়ী? জয়ী অশ্রুসিক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল। আয়ন জয়ীর মনের অবস্থা বুঝতে পেরে বলল, রাতের আধারে পালিয়ে নয় জয়ী, আপনাকে আমি সসম্মানে আপনার বাবার কাছ থেকে চেয়ে আনবো আমার বাড়িতে, তারপরও এইভাবে পালিয়ে নয়। আয়নের কথায় জয়ীর ভেতরকার কষ্ট বাড়ল। কান্না আটকাতে চেয়ে জল শক্ত করে বলল, সেই রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব, এখন আর সেটা সম্ভব নয়। আমি আপনার জন্য সবকিছু করতে পারবো জয়ী, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। জয়ী একই গলায় বলল, আপনি আমাকে নিয়ে যেতে না চাইলে এখানেই নামিয়ে দিয়ে যান, অযথা কথা ভালো লাগছে না। জুয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায় জুয়ের নীরব অশ্রু ঝরা দেখে। আয়ন দীর্ঘশ্বাস ফেলল। প্রেয়সীর কান্নাটা তার বুক ব্যথার কারণ হলো। তারপরও এই মুহূর্তে আয়নের কিছু করার নেই। সে চেয়েও জুয়ের এই কান্নাটা এই মুহূর্তে মুছতে পারবে না। তবে খুব শীঘ্রই তার প্রেয়সী হাসবে, শুধু গাড়ির পাশের সিটে নয়, বরং তার বুকেও ঠাঁই নেবে জয়ী। হৃদের বাড়িতে উপস্থিত খানবাড়ির সকলেই। হেনা খান, আরাব খান লন্ডন থেকে ফিরে খানবাড়ি কিংবা চট্টগ্রামে না গিয়ে হৃদের বাড়িতে উঠেছে সোফিয়া খানের কাছে। নিহাল খানের নির্বাচনের 1 মাস বাকি আছে বলে রাদীপ ঢাকাতে নেই, চট্টগ্রামে আছে বাবার সঙ্গে। হৃদ চট্টগ্রাম যায় না জেদ করে, নিহাল খানও ছেলেকে ডাকেনি হৃদের অসুস্থতার কথা চিন্তা করে। তারপর দিন এভাবেই যাচ্ছে। মায়াকেও আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে, তবে সে আগের মতো কারণে অকারণে কারোর সঙ্গে চঞ্চলতা দেখিয়ে কথা বলে না, আর না কারো কাছে যায়। মায়াকে সারাদিন সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যায় চুপচাপ। এর মাঝে হৃদ অবশ্য বেশ কয়েকবার মায়ের পথ আটকে দাঁড়িয়েছিল, পরপর প্রশ্ন করেছে, কিন্তু মায়া প্রতিবারই চুপ থেকে হৃদের থেকে পালিয়ে গেছে, নয়তো সুফিয়া খানের সঙ্গে থেকেছে হৃদকে এড়িয়ে যেতে। হৃদ মায়ের ডাক্তারি রিপোর্টগুলো পরপর চোখ বুলিয়ে চেক করলো হাতে নিয়ে। রিপোর্টে মায়ের সবকিছু আগের থেকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। হৃদ মায়ের মেন্টাল হেলথ 87% স্বাভাবিক দেখে হাতের ফাইলটা বন্ধ করতে করতে অপর হাতের কফিতে চুমুক বসালো। খানিকটা ঢিল মারার মতো করে ফাইলটা ফেললো সোফার টেবিলে। এটা মায়ের গতকাল রিপোর্টের ফাইল ছিল, যেটা সুফিয়া খানের কাছে না গিয়ে হৃদের কাছে আসলো। অবশ্য হৃদ নিজেই বলেছিল মায়া জড়িত সকল রিপোর্ট যেন তার হাতে প্রথমে আসে। বিগত 2 মাসে মায়ের রিকভারি হয়েছে 87%, মানে মায়া প্রায় রিকভার হয়ে গেছে বলেই ধরা যায়। মূলত মায়া আজকাল যেটা করছে সেটা স্বেচ্ছায় হৃদকে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা হৃদ আরও আগেই বুঝতে পেরেছিল, শুধু মায়ের স্বাভাবিক রিপোর্টের অপেক্ষায় ছিল এতটা দিন, যেটা আজ হৃদ পেয়েও গেল। হৃদ হাতের কফিতে চুমুক দিতে দিতে কি একটা মনে করে কফির মগটা হাতে নিয়েই বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তীক্ষ্ণ চোখে মায়ের সন্ধান করল। পেয়েও গেল হলরুমের ফ্লোরে বসে খাবার খাওয়া অবস্থায়। হৃদ সেদিকে তাকিয়ে নিচে নেমে আসলো। সুফিয়া খান সোফায় বসে মায়ের চুলের বেনি করছে, আর মায়া মাথা ঝুঁকে পরপর চামচ নাড়িয়ে কিছু মুখে তুলছে। হৃদ সেদিকে এগোতে এগোতে মায়ের বাটির দিকে লক্ষ্য করল। দেখল মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট খাচ্ছে মায়া। হৃদ ডেজার্ট দেখেই বুঝতে পারল তার মা বানিয়েছে। বেশ ভালো খাবার বানাতে পারেন তিনি। সবসময় স্বাস্থ্য সচেতন মানুষ হওয়ায় সুফিয়া খান ছোটবেলা থেকেই হৃদ ও রাদীপকে ওনার হাতে বানানো খাবারই খাওয়াতেন। মায়ের ক্ষেত্রেও তাই। প্রতিবার মায়াকে তিনি নিজের হাতেই খাবার বানিয়ে দেন। হৃদ সুফিয়া খানের পেছনে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, তোমাকে ওপরে ডাকছে আম্মু। সুফিয়া খান স্বাভাবিকভাবেই মায়ের চুলে রাবার বেনি পেঁচাতে পেঁচাতে হৃদের দিকে তাকিয়ে বলল, কে ডাকছে? দাদা ভাই। আরাব খানের নাম শুনতেই সুফিয়া খান বলল, বাবা ঘুম থেকে উঠেছেন? সুফিয়া খানের কথার উত্তর না দিয়ে হৃদ নিজের কথাই বলল, সম্ভবত দাদা ভাইয়ের বুক ব্যথা করছে, ইউ শুড গো অ্যান্ড চেক হিম। হৃদের কথায় সুফিয়া খান চমকে ওঠার মতো তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আরাব খানের হার্টের সমস্যা আছে, হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার হার্টে রিং বসানো হয়েছে সেই কবে। এই অবস্থায় আরাব খানের সামান্য বুক ব্যথাও ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে সুফিয়া খান খানিকটা অস্থির গলায় বলল, কি বলছিস? কবে থেকে হচ্ছে বাবার এমন? এইমাত্র হলো। সুফিয়া খান মায়াকে রেখেই বড় বড় পা ফেললেন সিঁড়ির দিকে। মায়াও সুফিয়া খানের পেছন পেছন হাঁটতে চাইলে
হৃদ মায়ের বেনি টেনে ধরল। চুলে টান খেতেই মায়া ভয়ার্ত মুখ ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তখনই সুফিয়া খান অর্ধেক সিঁড়ি উঠেও ঘুরে তাকালো হৃদের দিকে। তাড়াহুড়োই বলল, বাবু, তোর জন্য ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে যাবি কেমন? না খেয়ে অফিসে যাবি না কিন্তু। কথাগুলো বলেই সুফিয়া খান দ্রুত পা ফেলে ওপরে উঠে গেলেন। তাড়াহুড়োই মায়াকে সঙ্গে নিয়ে যেতে মনে রইল না। অথচ হৃদ মায়ের বেনি চেপে দাঁড়িয়ে। মায়া বাটি হাতে হাঁসফাঁস করল সুফিয়া খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে। আবারও চুলে টান পড়ায় মায়া মুহূর্তেই পিছিয়ে গেল 2 কদম। হৃদ মায়ের লম্বা চুলের বেনি নিজের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, ওপরে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, পালানোর সুযোগ বন্ধ। মায়া চুপসে যাওয়ার মতো 2 হাতের মুঠোয় বাটি চেপে ম্লান হয়ে দাঁড়ালো। হৃদের কথার উত্তর করছে না, আর না ঘুরে তাকাচ্ছে হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এগিয়ে আসতে গিয়েও কদম বাড়ালো না দ্বিধায়। মায়াকে ছোঁয়া তার জন্য হালাল কিনা এই প্রশ্নের উত্তরটা না পেয়ে সে ছুবে না এই নারীকে। হৃদ বিগত দিনের মতো মায়াকে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করল না, বরং প্রথমে মায়াকে ওর সুস্থ মস্তিষ্কের প্রমাণ দিতে চেয়ে এলোমেলো কথা বাড়ালো। মায়া বিগত দিনে নিজের অসুস্থতার দোহাই দিয়ে বারবারই হৃদের প্রশ্ন এড়িয়ে গেছে। হৃদ এতদিন সহ্য করে গেছে মায়ের অসুস্থতার কথা চিন্তা করে, কিন্তু আজ সে ছাড় দেবে না এই নারীকে। বরং হৃদের সামনে মায়াকে স্বীকারোক্তি দেওয়াবে এই নারীর সবকিছু মনে আছে বলে। হৃদ প্রথমে চলে যাওয়া সুফিয়া খানের দিকে আঙুল তাক করে মায়ের উদ্দেশ্যে বলল, মহিলাটি তোমার কি হয় জানো? মায়া হৃদের তাক করা আঙুল অনুসরণ করে সুফিয়া খানের দিকে তাকালো। সময় নিয়ে মিনমিন করে বলল, আম্মু হয়। তোমার আম্মু কার কাছে যাচ্ছে? দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইয়ের নাম কি? আরাফ খান। ওনার বউয়ের নাম? হেনা খান। তোমার আম্মুর নাম কি? সুফিয়া খান। তাহলে আমি কে? আম্মুর বড় ছেলে। আমার সাথে তোমার সম্পর্ক কি? হৃদের শেষ প্রশ্নে মায়া আবারও চুপ করে যায়। মায়াকে চুপ করে যেতে দেখেই হৃদের চোয়াল শক্ত হয়। সবাইকে এই নারী চেনে, তার বেলা আসলেই শব্দ ফুরিয়ে যায় এই মহিলার। চিনেও তাকে না চেনার মতো এড়িয়ে যায় কি কারণে? সে কি করেছে? বরং এই নারী তার জীবনে অশান্তি বয়ে এনেছে। সে জীবিত থাকা অবস্থায় অন্য নাগরকে বিয়ে করে নিল, তার অসুস্থতার সুযোগ পর্যন্ত নিয়ে এখন তাকেই কেন এড়িয়ে যাচ্ছে এই নারী? নতুন নাগরের সঙ্গে সংসার করবে বলে? হৃদের শক্ত হওয়া চোয়ালে দাঁতে দাঁত পিষের আগে কটমট করে তাকালো মায়ের দিকে। মায়া হৃদের দিকে পিঠ দিয়ে মাথা নিচু করে তখনও দাঁড়িয়ে। হৃদ শক্ত গলায় মায়াকে হুঁশিয়ার করে বলল, সবই চিনিস, তাহলে আমার বেলায় না চেনার নাটক করিস কেন? আর কত চুপ করে থাকতে পারিস আজ আমিও দেখব। হয় তুই আজ আমার প্রশ্নের উত্তর দিবি, নয়তো মরবি। হৃদের কথায় মায়ের নত মস্তিষ্কটা আরও নত হয়ে আসলো। তারপরেও মুখ ফুটে টু শব্দটি বের করল না। হৃদ প্রথমে মায়ের সঙ্গে উগ্রতা দেখাতে চাইল না, সেজন্য সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে চাইল। কিন্তু মায়া যেন আজ চুপ থাকার শপথ করেই দাঁড়িয়ে রইল। না কথা বলছে, না হৃদের প্রশ্নের উত্তর দিচ্ছে। হৃদ ধৈর্য ধরতে চেয়ে পুনরায় একই গলায় বলল, হৃদ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই জানিস আমি বরাবরই অধৈর্য পুরুষ। মুখ খোল, উত্তর দে। কেন তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়েটা করলি? পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করার মতো বেইমানি তুই আমার সঙ্গে করবি না? তাহলে এর পরেও কি কারণ থাকতে পারে যার জন্য তুই আমাকে রেখে অন্য কাউকে কবুল বললি? কারণটা বল। হৃদের কথার পিঠে মায়াকে তখনও নত মস্তিষ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে হৃদ অধৈর্য হয়ে রাগে ফেটে পড়ল। তৎক্ষণাৎ হাতের কফির মগটা ছুঁড়ে মারল ফ্লোরে। বিকট শব্দে মায়া চমকে উঠতেই হৃদ মায়ের চুল টেনে নিজের কাছে আনল। মায়ের পিঠ হৃদের পেটে বাড়ি খেতেই হৃদ মায়ের বাহু টেনে দক্ষ হাত চালালো মায়ের গালে। রাগের রিরি করে বলল, মুখ চলে না তোর? বোবা হয়ে গেছিস? চোখে পড়ে না আমাকে? প্রশ্ন করছি, কানে যায় না তোর? নাকি নাগরের সাথে হাসপাতালে ভর্তি হতে চাস? কোনটা? হৃদের হ্যাঁচকা টানে হাতের বাটি পড়ল ফ্লোরে। ঝনঝন শব্দে মুহূর্তেই কয়েক খণ্ডে বিখণ্ডিত হয়ে গেল বাটিটি। হৃদের শক্ত হাতে গাল পিষায় মায়ের গালের চামড়া লেগে গেল মাড়িতে। অসহনীয় ব্যথায় কুকড়ে উঠে মায়া ছটফটিয়ে উঠল হৃদের হাত থেকে ছাড়া পেতে চেয়ে। কিন্তু হৃদের সাথে শক্তিতে না পেরে উঠে মায়া ফুপিয়ে কেঁদে উঠল। তারপরও জেদি মায়াকে হৃদের কোনো প্রশ্নের উত্তর করতে দেখা গেল না। মায়াকে নিশ্চুপ দেখে হৃদ একইভাবে রাগে মরিয়া হয়ে বলল, মুখ খোল, কথা বল হৃদ। আমার সাথে কেন বেইমানি করলি বল। মায়ের জেদি কাণ্ডে হৃদের রাগ তরতর করে বাড়ল, কমল না। সে এমনিতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এজন্য সে এতদিন অসুস্থ মায়ের পাশ ঘেঁষেনি নিজের প্রশ্নের উত্তর চেয়ে। হৃদ জানে এই নারী যদি তার কথার ঠিকঠাক উত্তর না করে তাহলে সে নিজের মেজাজ হারাবে। হলেও তাই বরাবরই এই নারী তার ধৈর্যের পরীক্ষা নেয়।
সেও আজ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই নারীর সুস্থতা নিশ্চিত করে সে আজ এই নারীকে তার মুখোমুখি দাঁড় করালো। তার মানে সে দীর্ঘদিনের কিছু তিক্ত প্রশ্ন বয়ে বেড়াচ্ছে অন্তরে, যেটা এবার পরিষ্কার না করলেই নয়। হৃদ একইভাবে মায়ের গাল চেপে বলল, উত্তর দে হৃদ, উত্তর দে, আমার উত্তর লাগবে। এই একটা প্রশ্ন আমাকে গোটা 2 মাস শান্তিতে ঘুমাতে দেয়নি। বল, আমার অনুপস্থিতিতে কেন অন্য কাউকে বিয়ে করলি তুই? তুই জানতি আমার তোকে ছাড়া কলিজা নড়ে না, তারপরও আমার জায়গায় অন্য কেউ কেন আসলো? কেন? অসহনীয় ব্যথায় মায়ের গাল হৃদের হাতে পিষ্ট হতেই মায়ের গাল বেয়ে অশ্রু গড়ালো পরপর। মায়ের স্মৃতিতেও কিছু বিষাক্ত অতীত নাড়া দিতেই মায়া 2 হাতে শক্তি লাগিয়ে হৃদকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু মায়ের সুবিধা করতে না পেরে সুযোগ বুঝে গালে থাকা হৃদের হাতটাই কামড়ে ধরল মুহূর্তেই। আকস্মিক ঘটনায় হৃদ হাত ঝটকালো মৃদু চেঁচিয়ে উফ বলে। হৃদের হাত থেকে ছাড়া পেতেই মায়া প্রাণপণে দৌড়ালো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়াকে পালিয়ে যেতে দেখেই হৃদও দৌড়ালো মায়ের পেছন পেছন। কয়েক সিঁড়ি যেতেই মায়া আটকে পড়ল হৃদের বাহুতে। মায়ের 2 পা শূন্যে উঠে যেতেই মায়া ভয়ার্ত চিৎকার করে চাইল সুফিয়া খানের উদ্দেশ্যে, আম্মু বাঁচা। মায়া থামে নয়, ওকে থামতে হয় হৃদের শক্ত হাতের চাপে। হৃদ এক হাতে মায়ের পেট চেপে শূন্যে তুলল, অন্য হাত মুখে চেপে। মায়া ছাড়া পাওয়ার জন্য এলোমেলো হাত পা ছুড়ল। মায়ের পিঠ হৃদের বুকে ঠেকতেই হৃদ মায়াকে নিয়ে হাঁটল বাহিরের পথে। হৃদ মায়াকে নিয়ে বাইরের পথে যেতে দেখে মায়ের মুখটা আতঙ্কে সিটিয়ে গেল। দ্বিগুণ ছটফট করল হৃদের থেকে ছাড়া পেতে। রাগান্বিত হৃদকে গাড়ির দিকে যেতে দেখেই ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা টানল। হৃদ মায়াকে গাড়ির ভেতর এক টুকরা ছুঁড়ে মারল। মায়া হুমড়ি খেয়ে গাড়ির ভেতর পড়তেই হৃদ ঠাস করে দরজা লাগিয়ে বন্ধ করে দিল উচ্চ শব্দে। মায়া ভয়ে 2 হাত থাপড়ালো গাড়ির গ্লাসে। চিৎকার করে সবাইকে ডাকলো ওকে বাঁচাতে, কিন্তু মায়ের চিৎকার গাড়ির গ্লাস ভেদ করে বাড়ির ভেতর অবধি পৌঁছালো না। হৃদ ড্রাইভারকে রেখে সে নিজেই ড্রাইভিং সিটের দিকে এগোতে এগোতে আসিফের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, আসিফ, কাজের ব্যবস্থা কর, কুইক। আসিফ সবেমাত্র হৃদকে দেখে দৌড়ে এদিকটায় আসছিল হৃদের সঙ্গে যাবে বলে, কিন্তু কাছাকাছি আসতেই মায়াকে গাড়ির ভেতরে চিৎকার করতে দেখে সে থেমে যায় ভয়ে। আবারও মায়াকে আঘাত করবে কিনা সেই চিন্তাভাবনার মাঝেই হৃদের আদেশ আসলো তার উদ্দেশ্যে। আসিফ হৃদের পুরো কথার মানে তৎক্ষণাৎ বুঝতে পারল না। হঠাৎ তার হৃদ ভাইয়ের কাজই কেন লাগবে? আর সেই কাজে নিয়েই বা যাবে কই? কার বাড়িতে উঠবে? হৃদের প্রশ্নের সঙ্গে সঙ্গে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, কাজে নিয়ে কই যাব? কার বিয়েতে? হৃদ গাড়ির দরজা টেনে ড্রাইভিং সিটে বসতে চেয়ে দাঁড়িয়ে গেল। রাগে কটমট করে তাকালো আসিফের দিকে। হৃদের শক্ত দৃষ্টিতে আসিফ হাঁসফাঁস করল। বুঝতে পারল তার এই মুহূর্তে এই প্রশ্নটা করা ঠিক হয়নি, কিন্তু সে প্রশ্ন না করলেও বা কিভাবে বুঝবে আসলে কাজী সাহেবকে কেন আসিফ নিয়ে যাবে কার বিয়েতে? আসিফ ভয়ে ভয়ে আবারও আমতা আমতা করে বলল, ভাই, বিয়ে কার সেটা না বললে কাজী নিয়ে কোথায় যাব আমি? হৃদ রাগে তপ্ত মেজাজে বলল, তোর জন্য পাত্রী দেখেছি, সেজন্য কাজী নিয়ে সোজা আমার অফিসে যাবি। আমি পৌঁছানোর আগে যেন কাজী পৌঁছে যায়, মনে রাখিস। কথাটা বলেই হৃদ ড্রাইভারকে রেখে নিজেই গাড়িতে বসল। দক্ষ হাতে গাড়ি চালালো চেনা গন্তব্যে। আসিফ বিস্ময় দৃষ্টিতে হৃদের গাড়ির দিকে তাকিয়ে রইল। আসিফের বিয়ে মানে? হৃদ ভাই এখন তাকে বিয়ে দেবে? কিন্তু কার সাথে? সেনা রাফাকে পছন্দ করে? রাফার কথা স্মরণে আসতেই আসিফ উদাস হয়। মেয়েটা গিয়েছে সেই কবে, অথচ আজ এতদিন পরেও রাফার সঙ্গে কথা হয়নি আসিফের। রাফার বাবা মার সঙ্গে প্রায় কথা হয় আসিফের, কিন্তু রাফা কখনো আসিফের সঙ্গে কথা বলে না। হয়তো সবার মতো করে রাফাও আসিফের ওপর মায়ের বিষয়টা নিয়ে রেগে আছে। কেন আসিফ রাফাদের বিপদে পাশে থাকেনি সেই জন্য। কিন্তু আসিফ তো আর জানতো না মায়া ভাবি যে সত্যিই বিপদে ছিল। কেউ তাকে এইসব বিষয়ে অবগত করেনি কখনো। যদি আগে থেকে করত তাহলে অবশ্যই আসিফ সবকিছু উপেক্ষা করে হলেও মায়া ভাবির পাশে দাঁড়াতো। কিন্তু আফসোস, কেউ আসিফের দিকটা দেখতে চায় না, আর না কেউ শুনতে চায় কিছু। আসিফ না ওর হৃদ ভাইকে বুঝতে পারছে, আর না রাফাকে। ভালোবাসার মানুষ দুটোই আসিফের ওপর রেগে আছে। হৃদ অফিসে পৌঁছানোর আগে সত্যি সত্যি কাজীকে উপস্থিত পেল হৃদ নিজের কেবিনে। হৃদ মায়ার হাত শক্ত করে চেপে কাজের সম্মুখে সোফায় বসল। মায়া সেই তখন থেকেই কান্নাকাটি করছে হৃদের ভয়ে। চোখ মুখ লাল হয়ে উঠল কান্নার দাপটে। মুরব্বী কাজী সাহেব হৃদের সঙ্গে মায়াকে কাঁদতে দেখে তিনি সংকোচ বোধ করলেন বিয়ে পড়াতে। তিনি ছেলে মেয়ে দুজনকে দেখেই বুঝতে পারলেন বিয়েটা আসলে এদেরই। কাজী সাহেব মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে হৃদকে বলতে চাইল, বাবা, মেয়ে তো কাঁদছে। হৃদের শক্ত গলার উত্তর আসলো তৎক্ষণাৎ। বলল, মেয়ে বিয়ের মেকআপ করতে কাঁদছে, আপনি বিয়ে পড়ান। হৃদের কথায় কাজী সাহেব অবাক চোখে মায়ের দিকে তাকালেন।
সামান্য মেকআপ করার জন্য এই মেয়েটা এইভাবে কাঁদছে। তিনি মায়াময় গলায় আবারও হৃদকে কিছু বলতে চাইলেন মায়ার হয়ে, কিন্তু হৃদ তেতে উঠে বলল, বাল, আপনাকে এত প্রশ্ন করতে আনছি, বিয়ে পড়ান জলদি। হৃদের ধমকে কাজী সাহেব আর কথা বাড়ালেন না, ওইভাবেই বিয়ে পড়াতে শুরু করলেন। হৃদ, মায়া আর কাজী, এই তিনজন ছাড়া কক্ষে আরও 4 জন সদস্য উপস্থিত ছিল হৃদের অফিসে। হৃদ আগের গাড়িতে চলে আসায় আসিফ তখনও এসে পৌঁছায়নি। অথচ বৃদ্ধ কাজী সাহেব বিয়ের কাগজপত্র গোছাতে চেয়ে নতুন করে কাবিননামা লিখতে চাইলেন, কিন্তু হৃদ বাধা দিয়ে বলল, এইসব নাটকের দরকার নাই, আমরা পূর্বের বিবাহিত দম্পতি, এইসব কাবিননামা চুক্তিপত্র আমার কাছে আছে। আপনি শুধু আমাদের বিয়েটা শুদ্ধিকরণ করতে ধর্মীয়ভাবে পড়াবেন, এতেই চলবে। হৃদের কথায় কাজী সাহেব বিষয়টা বুঝতে পেরে হাতের কাবিননামার বইটা বন্ধ করে ধর্মীয়ভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। মায়াকে কবুল বলতে বললে মায়া মুখ এঁটে বসে রইল, টু শব্দ পর্যন্ত করল না। কাজী সাহেব একবার নয়, 2 বার নয়, বারবার বিয়ে পড়াতে লাগলেন। প্রতিবারই মায়াকে কবুল বলার তাগিদ দিতে দিতে তিনি এবার একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে লাগলেন। অথচ মায়ের কবুল বলার বিন্দুমাত্র রেশ নেই। দীর্ঘ 30 মিনিট এইভাবেই চলল। হৃদের ধৈর্যের সীমা অতিক্রম করলেও সে শক্ত চোয়ালে বসে আছে, হিংস্র দৃষ্টিতে মায়াকে ভস্য করার ক্ষোভে। তখন থেকেই তাকিয়ে সবাই ভয় পাচ্ছে হৃদকে, কখন না জানি হিংস্রতায় গর্জে ওঠে মায়ের ওপর। কাজী সাহেব এবার নিজেও ভয়ে আছেন হৃদের দৃষ্টিতে। সেই কখন থেকে হিংস্র দৃষ্টিতে একইভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মূলত কাজী সাহেব মায়াকে বাঁচাতে চেয়ে বারবার মায়াকে কবুল বলার তাগিদ দিতে লাগলেন। অথচ যেদি মায়া প্রাণ দেবে, তারপরেও হৃদের নামে কবুল বলবে না বলে যেন শপথ করল। হৃদ হিংস্রতার রাগটা গিলতে চাইছে, সে মূলত মায়াকে আঘাত করতে চাইছে না, কিন্তু যেদি মায়ের জন্য সে নিজেও তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতিরিক্ত রাগে কখন না জানি আঘাত করে বসে এই নারীকে। হৃদ রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে পিষল। ঠান্ডা হাওয়ায় এসির মধ্যেও হৃদকে ঘামতে দেখা গেল অতিরিক্ত রাগের তোপে। মায়া সেই তখন থেকেই মুখ এঁটে ঘাপটি মেরে কেঁদেই চলছে, না কাজীর কথা শুনতে চাইছে আর না অন্য কারো। হিংস্র হৃদ তখনই ফেটে পড়ল, 2 হাতে তৎক্ষণাৎ ঘুষি বসালো সামনের সোফার টেবিলে। মুহূর্তেই বিকট শব্দে ঝনঝন করে ভেঙে পড়ল অসংখ্য কাচের টুকরো। আকস্মিক ঘটনায় সকলেই আতঙ্কিত হলো। মায়া চিৎকার করে ভয়ে সোফার দিকে চেপে যেতেই হৃদ শক্ত হাতে মায়ের বাহু টেনে গাল চেপে মুখোমুখি করে বলল, তোর আমার সাথে পাপে লিপ্ত হওয়ার শখ, তাই তো? আয় তাহলে, তোর বিয়ে করা লাগবে না, তুই হারাম থাক, আমার হালাল হতে হবে না। হৃদ মায়ের হাত টেনে দাঁড়াতে চাইলে মায়ের পা পড়ল কাঁচের টুকরোর ওপর। মুহূর্তেই মায়া পা ধরে চিৎকার করে উঠল। হৃদ মায়াকে রেখে বগল থাবা করে একটা চেয়ার মাথার ওপর উঠিয়ে আছাড় মারতেই এক লাফে কাজী সাহেব উঠে দাঁড়ালেন ভয়ে। মায়াও ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ কবুল বলে উঠল বারবার। 1 বার নয়, 2 বার নয়, কতবার মায়াকে কবুল বলতে শোনা গেল সেটি তৎক্ষণাৎ কাজী সাহেবও হিসেব করেননি। কিন্তু মায়াকে কবুল বলতে দেখে যেন কাজী সাহেবের প্রাণে প্রাণ আসলো। সে তোলপাড় হৃদকে থামাতে চেয়ে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে বলল, বাবা, মেয়ে কবুল বলছে, কবুল বলছে মেয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি থামো বাবা, তুমি থামো। হৃদ ততক্ষণে হাতের দ্বিতীয় চেয়ারটাও ফ্লোরে উল্টে ফেলল। কাজী সাহেব ভয়ে কলিজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষ বয়সে এসে তার এমন আতঙ্কিত বিয়ে পড়াতে হবে জানলে তিনি কখনোই এখানে আসতো না। এখানে এসেও ফেঁসে গেছেন হৃদ খানের লোক দেখে। 7 সকালে ভয়ে গলা শুকিয়ে কাঠ, তারপরেও তিনি হৃদের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল বলার আশায়। এতক্ষণ মেয়ে কবুল বলেনি, আর এখন ছেলে কবুল বলছে না। এবার যদি বিয়ে করার ইচ্ছেই না থাকে তাহলে ওনাকে কেন ধরে আনলো এই অসময়ে? উনি বয়স্ক অসুস্থ মানুষ, এদের জ্বালায় বারবার কলিজা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এবার যদি হৃদ খান আরও একটা চেয়ার তোলে তাহলে তিনি সোজা মুখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন এখান থেকে। এখানে থাকলে তিনি এমনিতেই আতঙ্কে মরে যাবেন। কাজী সাহেবের ভাবনার মাঝেই মায়া সোফা থেকে উঠে হঠাৎ দৌড়াতে চাইল, কিন্তু দরজা অবধি যাওয়ার আগেই পুনরায় হৃদের হাতে আটকা পড়ল। হৃদ মায়াকে 2 হাতে আটকে তীর তীর মেজাজে একত্রে 3 কবুল বলে কাজীর উদ্দেশ্যে বলল, কবুল বলা শেষ, বিয়েও শেষ, আপনারা এখন যান। হৃদের কথায় কাজী সাহেব এক লাফে ফ্লোর থেকে নিজের খাতাপত্র উঠিয়ে দৌড়ালো দরজার দিকে। এতক্ষণ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফ ও কর্মচারীরাও কাজী সাহেবের পেছন পেছন ছুটল। হৃদ মায়াকে নিয়েই হাত বাড়িয়ে দরজা লক করল। মায়া হৃদের বক্ষে ছটফট করে শব্দ করেই কেঁদে উঠল। এত কিছুর পরও মায়া হৃদের সঙ্গে কথা বলছে না। হৃদ রাগে ক্ষোভে মায়াকে উঠিয়ে সোফার উপর ছুঁড়ে মারতে মারতে সে গায়ের শার্টে হাত দিল। রাগে একই মেজাজে বলল, ভদ্রতার ভাষা তো বুঝিস না, অভদ্রতার ভাষা ঠিকই বুঝবি তুই আমার। মায়া ভয়ার্ত মুখে উঠতে চাইলে হৃদ মায়ের পা টেনে ধরে নিজের কাছে টানল। মায়াকে জড়িয়ে ঘনিষ্ঠ হতে চেয়ে
মায়ের গায়ের ওড়না টেনে ফেলল ফ্লোরে। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের 2 হাত বাঁধল নিজের এক হাতে সোফায় চেপে। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে মায়ের গলায় মুখ গুজে দিতেই মায়ের শব্দ করে কেঁদে উঠল হু হু করে। কিন্তু মায়ের কান্না উপেক্ষা করে মায়াতে মন্ত হতে চাইল হৃদ। হৃদের ঘনিষ্ঠতার মাঝে সে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল হৃদের ছিল না, কিন্তু হৃদের কাছে 20 মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়ল আসিফের। অস্থির উত্তেজিত আসিফ আতঙ্কিত গলায় বারবার বন্ধ দরজা ধাক্কিয়ে হৃদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ভাই, আপনার বাবার উপর কারা যেন হামলা করছে। রাদীপ ভাই আহত হয়েছে। চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য। ভাই, আমি কি গাড়ি বের করব? ভাই, ভাই। আসিফের পরপর চিৎকারে হৃদের মস্তিষ্ক সজাগ হয়। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষ নিচে পিষ্ট হওয়া মায়ের দিকে। বন্ধ 2 চোখের পাতা অনবরত কাঁপছে মায়ের ঠোঁট নাড়িয়ে। মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মন্ত হতে চাইলে আসিফ একইভাবে দরজা ধাক্কালো হৃদের কাছে ব্যাঘাত ঘটিয়ে। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচিয়ে গেল আসিফের ওপর। এই মুহূর্তে তার আসিফকে গুলি করলেও কম হবে বলে মনে হলো হৃদের। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসতে বসতে 2 হাতে মাথা চেপে ধরল। হৃদের হঠাৎ করে বেশ মাথা ব্যথা অনুভূত হলো, অথচ আসিফ তখনও দরজা ধাক্কাচ্ছে, থামার নাম নেই। হৃদকে সরে যেতে দেখেই মায়া ফ্লোর থেকে হৃদের শার্ট উঠিয়ে গায়ে চাদরের মতো জড়াতে জড়াতে মুখ লুকালো সোফার কুশনে। হৃদ শূন্য চোখে এক পলক মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ঘোরালো বন্ধ দরজার ওপর। হৃদের সবে জাগ্রত হওয়া ফিলিংসে ব্যাঘাত ঘটাতে হৃদের শান্ত হওয়া মেজাজটা খিচিয়ে গেল রাগে। গর্জে ওঠার মতো ভাঙা টি টেবিলটিকে লাথি মারতে মারতে বলল, বালের একটা বিয়ে করছি আমি, বউ ছুতে গেলেই গজব আসে কোত্থেকে। বালের বাসর করব আমি, ছ্যা। রাত 10টা। মায়ের অবস্থান চট্টগ্রামের খানবাড়িতে। অন্ধকার ঘরে আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ের শুয়ে থাকার কারণ দুটো। 1, লং টাইম জার্নিতে মায়ের শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে দিয়ে তৎক্ষণাৎ চলে গিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। আরাফ খান, হেনা খান ঢাকায় থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ের খোঁজ করার মতো সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সুফিয়া খান ঠিকই মায়ের খেয়াল রাখছে বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খানবাড়িতে আসার পরপর ব্যস্ততায় সে বেরিয়ে গেলেও মায়ের জন্য সার্ভেন্ট ঠিক করে রেখে যায়, যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ করে কক্ষে শুয়ে আছে। এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়া অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টি মায়া কানে না নিলেও পর মুহূর্তে মায়ের কানে এলো বাড়ির সার্ভেন্ট তনির গলার স্বর। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো, ভাবিমণি, দরজাটা খোলেন, বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরেই তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটিকে স্বাভাবিকভাবেই হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার স্বর। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়া মিনমিন করে বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ের কথায় যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে, নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার সাথে থাকতে চায় না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ের মতো করে আবদার করে বায়না করত ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে যাব আম্মু, আপাতত তুমি 2 দিন ওই বাড়িতে থাকো, তারপর আম্মু রাদীপকে বলবে তোমায় দিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সবকিছু অসহ্য লাগছে, আমি এখানে 2 দিন থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে যেতে বলুন আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ের ভেতরকার অস্থির ছটফট যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাহর করতে পারলেন। তিনি মায়ের অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় এবার তোমার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমার ওনাকে প্রয়োজন নেই, আমি আপনার সাথেই থাকতে চাই সব সময়, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনের সমান অপরাধ, সেটা তুমি বিশ্বাস করো তো? সবকিছু চুপচাপ সহার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাটা উত্তম।
তুমি চুপ থাকলে তোমার হয়ে কেউ কথা বলতে এগিয়ে আসবে না মায়া। ব্যক্তির নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, অন্যের আশা করাটা বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তাছাড়া চুপ থাকলে কোনো কিছুর সমাধান করা যায় না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শেখো।